স্যাটেলাইট কমিউনিকেশনস, যে সমস্ত রিলায়েবল কমিউনিকেশনস আছে যেগুলোকে স্কাইওয়েভ ব্যবহার করা হয় যেখানে, সেগুলো সাধারণত আয়োনোস্ফেরিক ডিস্টারবেন্স বা ফেডিং, স্টর্ম বা এক্সট্রা টেরেস্ট্রিয়াল বিভিন্ন রকমের ডিস্টারবেন্স, যেরকম সোলার ফ্লেয়ার, এই ধরনের ডিস্টারবেন্সের জন্য হ্যাম্পার হয়, সবসময় হ্যাম্পার হয়। অর্থাৎ আয়োনোস্ফিয়ারকে ব্যবহার করতে গেলেই সেখানে নয়েজ ঢুকে পড়বে। সিগন্যালের সঙ্গে যদি বিরাট অ্যামাউন্টে নয়েজ ঢুকে যায় তাহলে কমিউনিকেশনে সেটা একটা বিরাট প্রবলেম সৃষ্টি করবে। এই জন্য আর্টিফিশিয়াল স্যাটেলাইট ব্যবহার করে রিলায়েবল কমিউনিকেশন আর্থের যে কোনো জায়গার মধ্যে বা আর্থ স্টেশনের মধ্যে লিঙ্ক করা হয়, এবং সেটা কিন্তু যে কোনো ডিস্টেন্সের ক্ষেত্রে হতে পারে, ভেরি লং ডিস্টেন্সের ক্ষেত্রে হতে পারে। আর্থের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে এই কমিউনিকেশন চলতে পারে। আমরা যেহেতু আর্টিফিশিয়াল স্যাটেলাইট ইউজ করে একটা ভালো কমিউনিকেশন সিস্টেম তৈরি করে ফেলেছি, সেই জন্য এটা সম্বন্ধে আমাদের আপডেট থাকতেই হবে। এর বেসিক প্রিন্সিপালগুলো এখানে পড়ব। এরপরে বেসিক প্রিন্সিপাল জানতে গেলে স্যাটেলাইট কমিউনিকেশনের যে ফ্রিকোয়েন্সিগুলো ব্যবহার করা হয়, সেই ফ্রিকোয়েন্সিগুলো কোন রেঞ্জের হয় সেটা বুঝতে গেলে আমাদের ফ্রিকোয়েন্সি অ্যালোকেশন অ্যান্ড স্পেকট্রাম এটা সম্বন্ধে যথেষ্ট আইডিয়া রাখতে হবে, যে কোন ফ্রিকোয়েন্সিগুলোকে ইন্টার স্যাটেলাইট ইউজ করা যায়। এবং স্যাটেলাইট কমিউনিকেশনের জন্য লিঙ্ক ডিজাইনটা একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার, কারণ যখন স্যাটেলাইটের সঙ্গে কমিউনিকেশন করা হবে, আর্থ স্টেশনের কোনো ডিশ অ্যান্টেনা থেকে যদি ওয়েভ পাঠিয়ে দেওয়া হয়, গ্রাউন্ড ওয়েভ যখন পাঠানো হয়, গ্রাউন্ড থেকে যখন যে কোনো স্যাটেলাইটের উদ্দেশ্যে লিঙ্ক করার জন্য ওয়েভটাকে যখন পাঠিয়ে দেওয়া হয়, তখন তার পাওয়ার যথেষ্ট থাকে, এবং গ্রাউন্ডে যে অ্যান্টেনাগুলো থাকে সেখান থেকে এমিট করা পাওয়ারটা যথেষ্ট থাকে, এবং স্যাটেলাইটে রিচ করার জন্য সাফিসিয়েন্ট অ্যাম্পলিটিউড অথবা পাওয়ার নিয়ে রিচ করার জন্য সেটা যথেষ্ট, সেই ওয়েভটা। কিন্তু স্যাটেলাইটের থেকে যে ওয়েভটা গ্রাউন্ডে ফেরত আসবে বা আর্থের সারফেসে ফেরত আসবে, সেটা নিয়ে হয় প্রবলেম। কারণ স্যাটেলাইট কিন্তু খুব বেশি পাওয়ার জেনারেট করতে পারে না। দেখা যাচ্ছে 1 কিলোওয়াট থেকে 10 কিলোওয়াটের বেশি স্যাটেলাইটের পাওয়ার নেই। সুতরাং সেখানে ট্রান্সমিশন পাওয়ার স্যাটেলাইটের অ্যান্টেনার ক্ষেত্রে যথেষ্ট কম হয়। সেজন্য একটা লিঙ্ক ডিজাইন আমাদের করতে হবে। স্যাটেলাইটের সঙ্গে ওয়েব দ্বারা লিঙ্ক করতে গেলে কি ধরনের লস আছে, কি পাওয়ারে ছাড়তে হবে গ্রাউন্ড ওয়েভ থেকে, মিনিমাম যে পাওয়ারে ছাড়তে হবে, এবং কি পাওয়ার আমরা রিসিভ করতে পারবো, এগুলো নিয়েই লিঙ্ক ডিজাইন, যেটার একটা ক্যালকুলেশন আমাদের করে নিতে হবে। এর আগেই আমরা পড়ে নেব স্যাটেলাইট অরবিট এবং ইনক্লিনেশন সম্বন্ধে, যে গ্লোবাল বিম যদি তৈরি করতে হয় তাহলে কি ধরনের স্যাটেলাইট সিস্টেম দরকার আমাদের, তার অরবিটটাই বা কি হবে, যাতে কিনা গ্লোবাল কমিউনিকেশন নেটওয়ার্ক এস্টাবলিশ করা যায়। পুরো আর্থ জুড়ে যে কোনো স্টেশন থেকে যে কোনো স্টেশন লিঙ্ক করা যায় এই স্যাটেলাইট কমিউনিকেশনের মাধ্যমে। যেহেতু স্যাটেলাইটের সংখ্যা যথেষ্ট কম থাকে, তুলনামূলক আমাদের ফ্রিকোয়েন্সি ইউজ বা ডেটা ইউজ প্রচুর বেশি,
সেই জন্য স্যাটেলাইটের যে ট্রান্সপন্ডার, আমি ডিটেলসে আসবো ট্রান্সপন্ডার সম্বন্ধে, ট্রান্সপন্ডারকে কিভাবে ব্যবহার করতে হবে বা কিভাবে ট্রান্সপন্ডারকে ইউজ করে আরো বেশি স্টেশনে ডাটা পাঠানো যায়, সেইটা চিন্তা ভাবনা করার জন্য এসছে মাল্টিপল অ্যাক্সেস সিস্টেম, যাতে একই সময়ে নাম্বার অফ চ্যানেলসে বা প্রচুর চ্যানেলে ডাটাকে অ্যাক্সেস করতে পারে চ্যানেলগুলো, সেই ব্যবস্থা করা হয়েছে। এবং এর জন্য যে ইকুইপমেন্ট দরকার সেগুলো যথেষ্ট অ্যাডভান্সড লেভেলের। তার বিভিন্ন পদ্ধতি আছে, মূলত 3টে পদ্ধতি দ্বারা মাল্টিপল অ্যাক্সেস সিস্টেমটা তৈরি করা হয়। 3 ধরনের পদ্ধতির কিছু প্রো এবং কন আছে, সেগুলো আলোচনা করব। এর মধ্যে একটা পদ্ধতি হচ্ছে স্প্রেড স্পেকট্রাম টেকনিক। এই স্প্রেড স্পেকট্রাম টেকনিকটা সব থেকে অ্যাডভান্সড মেথড মাল্টিপল অ্যাক্সেস সিস্টেমে, সেটা সম্বন্ধে আমরা সামান্য ডিসকাস করে নেব। তাহলে এই হচ্ছে আমাদের আজকের টপিকগুলো। এবার এই গ্লোবাল কমিউনিকেশনের জন্য কি ধরনের স্যাটেলাইট অরবিট হওয়া উচিত এবং তাদের ইনক্লিনেশন কত, এগুলো নিয়ে ডিসকাস করি। প্রথমত, এই স্যাটেলাইটগুলো, যে কমিউনিকেশন স্যাটেলাইটগুলো সব জিওস্টেশনারি স্যাটেলাইট। জিওস্টেশনারি স্যাটেলাইট দ্বারা কমিউনিকেশন করা হয়, কিছু ক্ষেত্রে নন জিওস্টেশনারি স্যাটেলাইটও হয়, সেটা আমরা পরে আসছি। ইন জেনারেল তুমি বলতে পারো যে জিওস্টেশনারি স্যাটেলাইটকে স্যাটেলাইট কমিউনিকেশনে বেশি ব্যবহার করা হয়। এবং জিওস্টেশনারি স্যাটেলাইটগুলো আর্থের সারফেস থেকে প্রায় 36,000 কিলোমিটার এটা অ্যাবাভ দ্য সারফেস অফ দ্য আর্থ থাকে, এবং এগুলো লং ডিস্টেন্সে কমিউনিকেট করতে পারে। এখানে মনে রাখতে হবে পৃথিবীর যে রেডিয়াসটা সেটা কিন্তু 6400 কিলোমিটার। অর্থাৎ আমি যদি এটাকে রাফলি 6000 কিলোমিটার ধরে নিই, তাহলে আর্থের সারফেস থেকে প্রায় 6 গুণ উপরে এই জিওস্টেশনারি স্যাটেলাইটকে প্লেস করতে হয়। এবং প্লেস করলে কি হবে, এই স্যাটেলাইটের যে রেভলিউশন পিরিয়ড, টাইম পিরিয়ড, সেটা হবে 24 আওয়ার, যেটা আর্থের টাইম পিরিয়ডের সঙ্গে ডিউরেনাল যে টাইম পিরিয়ড আছে তার সঙ্গে সমান। সুতরাং কোন একটা পার্টিকুলার স্টেশন থেকে এই স্যাটেলাইটগুলোকে একদম স্টেডি কন্ডিশনে, স্টেবল কন্ডিশনে দেখা যাবে, একই জায়গায় দেখা যাবে স্কাইয়ে। এই ধরনের 3টে স্যাটেলাইট যদি আমরা ব্যবহার করি, তাহলে টোটাল আর্থটাকে, আর্থের সারফেসটাকে কভার করা যাবে। এবং সিঙ্গেল স্যাটেলাইট দিয়ে আর্থের সারফেসকে কিন্তু কভার করা যায় না। তো মোটামুটি এই ধরনের বিম, যেটা অ্যান্টেনা যেগুলো ব্যবহার করা হয়, সেখান থেকে ইউনিডিরেকশনালি স্যাটেলাইট S1, S2 এবং S3 থেকে বার হয় এই সমস্ত ডাইরেকশনে। এখানে আর্থ এটা, তাহলে পৃথিবীর প্রায় সমস্ত জায়গায় এই স্যাটেলাইট থেকে ট্রান্সমিশন করে ওয়েবটাকে পাঠানো যাবে। এবং সঙ্গে সঙ্গে স্যাটেলাইট 1 থেকে স্যাটেলাইট 2 এ কমিউনিকেশন করা যাবে, সেটা পরের ব্যাপার। আমরা যদি এরকম ধরে নিই যে প্রত্যেকটা স্যাটেলাইট থেকে পৃথিবীর সারফেসের, আর্থের সারফেস যেটা আছে তার 1/3 কে কভার আপ করে যায়, তাহলে 3টে স্যাটেলাইট দিয়ে টোটাল আর্থের সারফেসটা ওই অ্যান্টেনার কভারে চলে আসতে পারে। কারণ
যদি আমি এই সমস্ত রিজিয়ন, ধরো এইখানে একটা রিজিয়ন, এখানে একটা অঞ্চল রয়েছে, এই রিজিয়নটায় যদি আমি ওয়েভ S1 থেকে পাঠাতে যাই, তাহলে কিন্তু আর্থের এখানে ভেতর দিয়ে যেতে হবে, যেটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের ক্ষেত্রে পসিবল না। কোনো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভই এই আর্থের এই যে এত বড় একটা ডায়ামিটার, এটা ভেদ করে যেতে পারবে না। সুতরাং আমাকে অল্টারনেটিভ ব্যবস্থা হিসাবে আরো বেশি স্যাটেলাইট, ওই জিওস্টেশনারি স্যাটেলাইটকে ইনভলভ করাতে হবে, যাতে কিনা টোটাল আর্থের সারফেসটাকে কভার করা যায়। এবং দেখা যায় যে এই ক্যালকুলেশন থেকে ডিস্টেন্স এবং এরিয়া, এটা থেকে দেখা যায় যে এটা 18 ডিগ্রি হয়। তাহলে 18 ডিগ্রি আমরা একটা বিম, একটা কোণের মতো এরিয়া দিয়ে যদি চলে যায়, একটা কোণের মতো 3D দিয়ে যদি চলে যায়, তাহলে আর্থের সারফেসের 1/3 কভার আপ হয়ে যাবে। এটাকে বলা হচ্ছে গ্লোবাল বিম, যেটা পৃথিবীর উদ্দেশ্যে যে বিমটা যাচ্ছে। এবং এটা হচ্ছে হাইলি ডিরেকশনাল একটা বিম, অর্থাৎ যেটা মেন লোব সেটা 18 ডিগ্রির একটা কোণের মধ্যে দিয়ে যেতে পারবে। এইভাবে 3টে স্যাটেলাইট দিয়ে যদি টোটাল এরিয়াটা কভার করা হয়, তাহলেও দেখা যায় যে কিছু অংশ বাদ চলেই যাচ্ছে। যেরকম ধরো এই আর্থের উপরের দিকে অংশ যে পোলগুলো রয়েছে, এই পোলে কোনো স্যাটেলাইট থেকেই ফ্রিকোয়েন্সি বা ওয়েভ আসছে না, এসে পৌঁছাচ্ছে না। নর্থ পোল এবং সাউথ পোলে S1, S2 এবং S3 থেকে এইভাবে পৌঁছায় না। তো যার ফলে কি হবে, এই যে ইকুয়েটরের ওপর প্লেস করা, ইকুয়েটোরিয়াল প্লেনের ওপর প্লেস করা স্যাটেলাইটস গুলো, কমিউনিকেশন স্যাটেলাইট গুলো S1, S2, S3 আছে, সেখান থেকে যে গ্লোবাল বিম গুলো তৈরি করা হয়েছে বা অ্যান্টেনা থেকে ছাড়া হয়েছে, যেটা মেন লোবের মধ্যে পড়েছে, আর্থের সারফেসটা ইনক্লুড করেছে, সেই ধরনের বিম কিন্তু পোলে গিয়ে পৌঁছাচ্ছে না। তাহলে নর্থ পোল আর সাউথ পোলে এই ধরনের ইকুয়েটোরিয়াল প্লেন থেকে, প্লেনে প্লেস করা কোনো স্যাটেলাইট থেকে কোনো ওয়েভ পৌঁছায় না, যার ফলে এই সিস্টেম দ্বারা পোলের সঙ্গে কমিউনিকেট করা সম্ভব নয়। কিন্তু ব্যাপারটা হচ্ছে, পোলের সামান্য অংশ বা বেশ কিছু অংশ যদি কভার আপ নাও করা হয়, তাতে প্রবলেম কিছু হয় না। এখানে কোনো মানুষ থাকে না যে কমিউনিকেট করতে হবে। প্রচন্ড কোল্ড এরিয়া এগুলো, এবং এগুলোতে যেহেতু কোনো হ্যাবিট্যাট নেই বা নেই বললেই চলে, সেই জন্য এখানে কমিউনিকেট করার খুব বেশি প্রয়োজন হয় না। আর যদি কমিউনিকেট করতে হয়, তাহলে অন্য মেথড তার আছে। কিন্তু এই যে মেথডটা, যে মেথড এখানে দেখানো হচ্ছে, এই মেথডে কমিউনিকেট করা হয় না জিওস্টেশনারি স্যাটেলাইট দিয়ে। এবার আসি যে ডিরেকশন অফ প্রপাগেশন। তো বললাম, আর্থ স্টেশনে ধরো এই সমস্ত জায়গায়, এখানে 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 যে সমস্ত আর্থ স্টেশনগুলো থাকবে, ডাইরেক্টলি এই স্যাটেলাইটের সঙ্গে কমিউনিকেট করা যাবে ডাইরেক্ট প্রপাগেশনের দ্বারা। অর্থাৎ এখানে কোনো যদি ডিশ থাকে, কোনো অ্যান্টেনা থাকে, সেই অ্যান্টেনাতে স্যাটেলাইট থেকে চলে আসবে, এবং এই অ্যান্টেনা থেকেও যদি কোনো একটা ওয়েভ পাঠানো যায়, তাহলে সেটা স্যাটেলাইটে পৌঁছাবে। তার পাওয়ারের ব্যাপারটা আমরা পরে আসছি। আর্থ স্টেশন থেকে, আর্থ স্টেশনে যদি আমরা এটা হরাইজন্টাল পোর্শন ধরে নিই, এখানে যদি হরাইজন্টাল একটা লাইন দিয়ে হরাইজন্টাল পোর্শন ধরে নিচ্ছি, এবং এটা আর্থ স্টেশনের একটা অ্যান্টেনা, সেই অ্যান্টেনা থেকে যদি একটা লিঙ্ক পাঠানো হয় বা ওয়েভ পাঠানো হয় স্যাটেলাইটের দিকে, তাহলে যে ডিরেকশনে পাঠানো হয়, সেই ডিরেকশনটা হরাইজন্টালের সঙ্গে যে অ্যাঙ্গেলটা করে থাকে, তাকে, সেই অ্যাঙ্গেলটা খুব ইম্পর্টেন্ট, এবং সেই অ্যাঙ্গেলটাকে বলা হয় অ্যাঙ্গেল অফ এলিভেশন। অর্থাৎ এখানে থিটাটা হচ্ছে অ্যাঙ্গেল অফ এলিভেশন। কোন দিকে পাঠানো হয়? যেখানে স্যাটেলাইটটা রয়েছে, যেখানে স্যাটেলাইটটাকে লিঙ্ক করতে হবে। তাহলে স্যাটেলাইটের অ্যান্টেনার দিকে তাক করে পাঠিয়ে দেওয়া হচ্ছে। অ্যাজিমুথালের হরাইজন্টালের সঙ্গে যে অ্যাঙ্গেলটা করছে বিমটা, তাকে বলা হয় অ্যাঙ্গেল অফ এলিভেশন।
আর যদি আমরা ট্রু নর্থকে ক্লকওয়াইজ ধরে নিয়ে একটা হরাইজন্টাল ডাইরেকশনে অ্যাঙ্গেল মাপতে চাই, তাকে বলা হয় অ্যাজিমুথাল অ্যাঙ্গেল বা অ্যাজিমিউথ। অর্থাৎ কোনো একটা স্যাটেলাইটের অ্যাঙ্গুলার পজিশন আর্থ স্টেশন থেকে যদি বার করতে হয় তাহলে দুটো অ্যাঙ্গেলের প্রয়োজন, একটা হচ্ছে থিটা, অন্যটা ফাই। থিটাকে বলা হয় অ্যাঙ্গেল অফ এলিভেশন, ফাইকে বলা হয় অ্যাজিমিউথ। এই দুটো একসঙ্গে জানা থাকলে স্যাটেলাইটের পজিশন আর্থ স্টেশন থেকে খুব সহজভাবেই বার করে নিয়ে সেই দিকে এই অ্যান্টেনাটাকে মুভ করিয়ে রাখতে হবে, যাতে কিনা একটা স্ট্রং বিম ওই স্যাটেলাইটের দিকে পাঠানো যায়। এক্ষেত্রে ফোকাসিং এরও প্রয়োজন পড়ে, আমি ফোকাসিং নিয়ে এখানে ডিটেলসে আলোচনা করছি না। এই অ্যাঙ্গেলগুলোকে একসঙ্গে লুক অ্যাঙ্গেল বলে। অর্থাৎ যে কোনো স্যাটেলাইটের সঙ্গে কমিউনিকেট করতে গেলে আর্থ স্টেশনের ক্ষেত্রে আগে লুক অ্যাঙ্গেলটা প্রয়োজন, যে অ্যাঙ্গেলে বিমটাকে এমিট করতে হবে। এবার এই অ্যাঙ্গেলটা, অ্যাঙ্গেল অফ এলিভেশন যেটা থিটা, যেটা এই অ্যাঙ্গেল অফ এলিভেশন যদি কম হয় তাহলে আর্থের অ্যাটমসফিয়ারের বাইরে থাকে, যত অ্যাঙ্গেলটা কম হবে তত অ্যাটমসফিয়ার দিয়ে বেশি অংশ ট্রাভেল করতে হবে, বেশি পাথ এই ওয়েভকে ট্রাভেল করতে হবে, এবং সেখানে আর্থ অ্যাটমসফিয়ার ইন্টারফেয়ার করবে। অ্যাটমসফিয়ার দ্বারা ইন্টারফারেন্সের ফলে ওয়েভগুলো অ্যাবজর্পশন হবে এবং নয়েজ কন্টামিনেশন হবে, অর্থাৎ তার মধ্যে নয়েজ ঢুকে যাবে। এই নয়েজটা বিভিন্ন কারণে আসতে পারে, সেগুলো থার্মাল নয়েজ হতে পারে, বা কোনো লাইটনিং স্ট্রাইকের জন্য হতে পারে, রেনের জন্য হতে পারে, স্নোফলের জন্য হতে পারে, অ্যাবজর্পশন হতে পারে। এই প্রবলেমের জন্য এলিভেশন সবসময় গ্রেটার দেন 5 ডিগ্রি হলে ভালো হয়। 5 ডিগ্রি থেকে যদি বেশি হয় সেটা তাহলে কমিউনিকেশনের জন্য খুব ভালো। সেই জন্য অ্যাঙ্গেল অফ এলিভেশন রাখতে হবে 5 ডিগ্রি থেকে বেশি। এবার এই স্যাটেলাইটগুলো যখন আর্থ স্টেশনে থাকা অ্যান্টেনার সঙ্গে কমিউনিকেট করবে, তার জন্য একটা কমিউনিকেশন চ্যানেল বা ফ্রিকোয়েন্সি স্পেকট্রাম দরকার। কি ফ্রিকোয়েন্সি স্পেকট্রাম দরকার আমরা ডিটেলসে এটা আলোচনায় আসবো, যে কি ধরনের ফ্রিকোয়েন্সি ব্যবহার করা হয়। তার আগে আমি সিস্টেমটা বলে নিই যে কি সিস্টেম এখানে ইমপ্লিমেন্টেশন করা হয়। সোর্স এনকোডার থেকে চ্যানেল এনকোডারে যাচ্ছে, সেখানে সিগন্যালটার মডিউলেশন হচ্ছে। মডিউলেশন মানে ক্যারিয়ার যে ফ্রিকোয়েন্সিটা আছে বা ক্যারিয়ার ওয়েভটা আছে সেটা মডিউলেশন করা হয়, অর্থাৎ ইনফরমেশন বা ডাটা অনুযায়ী সেই ক্যারিয়ারের অ্যামপ্লিটিউড বা ফ্রিকোয়েন্সি বা ফেজ এগুলোকে মডিউলেট করা হয়, যার ফলে ক্যারিয়ারের মধ্যে ডাটা ইম্পোজ হয়ে যায়। অর্থাৎ এক ধরনের এটা মিক্সিং, এবং মিক্সিং করার পরে এটা স্যাটেলাইট চ্যানেলে পাঠিয়ে দেওয়া হয়, অর্থাৎ স্যাটেলাইটের দিকে পাঠানো হয়। সেখানে ট্রান্সপন্ডার আছে, সেই ট্রান্সপন্ডার আবার ফেরত পাঠিয়ে দেয় গ্রাউন্ড স্টেশনে। এবার গ্রাউন্ড স্টেশনে যে ওয়েভটা আসছে সেখানে ক্যারিয়ার ওয়েভ আসছে এবং তার সঙ্গে সঙ্গে ইনফরমেশন আসছে বা ডাটা আসছে। এই ক্যারিয়ারটাকে যদি আলাদা করে দেয়া হয়, এই পদ্ধতিটাকে বলা হয় ডিমডিউলেশন। তাহলে আগে যখন মিক্সিং করা হয়েছিল ক্যারিয়ারের সঙ্গে ডাটা বা ইনফরমেশন, তখন সেটা হচ্ছে মডিউলেশন, যেটা স্যাটেলাইটে পাঠানো হয়েছিল। স্যাটেলাইট থেকে যখন আবার আর্থ স্টেশনে ব্যাক করছে, যেটা অন্য কোনো আর্থ স্টেশন যেখানে রিসিভিং এন্ড আছে,
সেখানে ডিমডুলেশনের প্রয়োজন পড়ে, ক্যারিয়ার ফ্রিকোয়েন্সিটাকে আলাদা করে নেওয়া হয় বা এটাকে বাদ দিয়ে দেওয়া হয়, দেওয়ার ফলে পড়ে থাকে শুধুমাত্র ইনফরমেশনটা। সেই ইনফরমেশনটাকে চ্যানেল ডিকোডারে পাঠানো হচ্ছে, ডিকোড করলো এবং তারপরে সোর্স ডিকোডার সেটা পেয়ে গেল। সোর্স মানে যে সোর্স এনকোডার মানে যে অ্যাকচুয়ালি কিছু ইনফরমেশন পাঠাতে চাই সে এনকোড করছে, করে তারপরে সে চ্যানেল এনকোডারে পাঠিয়ে দিচ্ছে। আর সোর্স ডিকোডারকে যে রিসিভ করছে সেখানে কিন্তু একটা সোর্স ডিকোডার আছে। সুতরাং সেই ইনফরমেশনটাকে সে ডিকোড করছে এবং ডিকোড করার বিভিন্ন মেথড আছে, এটা এখানে ডিটেলসে বলা যাবে না। আমি এরপরে একটা ফিগার তোমরা দেখছো, এখানে কি করা হয়, গ্রাউন্ড স্টেশন, এক গ্রাউন্ড স্টেশন থেকে অন্য গ্রাউন্ড স্টেশনে সরাসরি যদি কমিউনিকেট করা হতো, ধরো এখানে যে লেফট সাইডে গ্রাউন্ড স্টেশন আছে, রাইট সাইডের গ্রাউন্ডের সঙ্গে যদি গ্রাউন্ড ওয়েভ দিয়ে কমিউনিকেট করা হতো, তাহলে এর আগেই আমি বলেছি যে বিভিন্ন রকমের ওয়েভের ক্ষেত্রে গন্ডগোল ধরা পড়তো, যেরকম নয়েজ কন্টামিনেশন থাকতো, সেখানে অ্যাবজর্পশনের পরিমাণটা অনেক বাড়তো, যার ফলে আমরা ক্লিয়ার কোনো ইনফরমেশন পেতাম না, ইনফরমেশন ডিস্টর্টেড হয়ে যেতে পারত। সেই জন্য স্যাটেলাইটকে ব্যবহার করা হয়েছে। গ্রাউন্ড স্টেশন থেকে আপলিঙ্কের মাধ্যমে স্যাটেলাইটে ওয়েভ পাঠিয়ে দেওয়া হয়েছে, সেখানে ক্যারিয়ার ওয়েভ ইনফরমেশন ক্যারি করে নিয়ে গেছে। স্যাটেলাইট একটা অ্যান্টেনার সাহায্যে সে গ্রাউন্ড স্টেশনে থাকা কোনো অ্যান্টেনাই, অন্য কোনো অ্যান্টেনাই সে আবার রিসিভিং এন্ডে পাঠিয়ে দিয়েছে, যেটাকে বলা হচ্ছে ডাউন লিঙ্ক। এখানে ছবিটা আরেকটু এলাবোরেট আছে। এখানে গ্রাউন্ড ইকুইপমেন্ট বলছে একটা সিগন্যাল ট্রান্সমিট করে স্যাটেলাইটে। এই 1 নাম্বার সিচুয়েশনটা দেখো, ফার্স্ট স্টেপটা দেখো। এখানে গ্রাউন্ড ওয়েভ থেকে সরাসরি পাঠিয়ে দেওয়া হয়েছে, গ্রাউন্ড ওয়েভটা পাঠিয়ে দেওয়া হয়েছে, গ্রাউন্ডের থেকে যে ওয়েভটা আসছে গ্রাউন্ড স্টেশন থেকে, সেই ওয়েভটা আপলিঙ্কের মাধ্যমে পাঠানো হচ্ছে স্যাটেলাইটে। স্যাটেলাইট কি করছে, স্যাটেলাইট যে সেটা যখন পাচ্ছে তখন কিন্তু এটা খুব উইক সিগন্যাল, সেটাকে প্রথম অ্যাম্প্লিফাই করছে। সেই জন্য লিখেছে দ্য স্যাটেলাইট অ্যাম্প্লিফাইজ দ্য ইনকামিং সিগন্যাল অ্যান্ড চেঞ্জেস দ্য ফ্রিকোয়েন্সি। এটা খুব ইম্পর্টেন্ট, যে ফ্রিকোয়েন্সিটা এ পেলো সেটা ধরে নাও 6 গিগাহার্জ, গিগাহার্জ অর্ডারেই এখানে কমিউনিকেশন হয়, আমি ডিটেলসে আসছি পরে। 6 গিগাহার্জ যদি পাই, তারপরে সে কি করবে, সে 4 গিগাহার্জ বদল করে, মানে ফ্রিকোয়েন্সি কমিয়ে দিয়ে সে রিসিভিং এন্ডে পাঠিয়ে দেবে। এই কাজটা তাকে করতে হবে। তাহলে আপলিঙ্ক আর ডাউনলিঙ্ক ফ্রিকোয়েন্সি সবসময় আলাদা হয়। যখন ডাউনলিঙ্ক হচ্ছে তখন ফ্রিকোয়েন্সিটা আলাদা করার কারণ হচ্ছে, যদি আমরা ফ্রিকোয়েন্সিটা একই রকম রেখে দিই, ওই সেম অ্যান্টেনা দিয়েই কিন্তু কমিউনিকেট করা হচ্ছে, যেটা দিয়ে রিসিভ করা হচ্ছে সেটা দিয়েই ট্রান্সমিট করা হচ্ছে স্যাটেলাইট থেকে। যার ফলে সেম ফ্রিকোয়েন্সি যদি রিসিভিং এবং ট্রান্সমিটিং এর ক্ষেত্রে ব্যবহার করা হয়, সেখানে ওই ফিডব্যাকের চান্স আছে, এবং যেটা পাওয়া হচ্ছে, মানে যেটা রিসিভ করছে স্যাটেলাইট, সেটা খুব উইক সিগন্যাল, আর যেটা সে ট্রান্সমিট করছে সেটা হাই পাওয়ারের একটা সিগন্যাল। এই দুটোর মধ্যে পাওয়ারের যেহেতু পার্থক্য আছে, সুতরাং ইন্টারফারেন্স হয়ে যাওয়ার ফলে ওই রিসিভিং সিগন্যালটাকে, যেটা ফিবল সিগন্যাল, সেটাকে ঠিক বোঝাই যাবে না। সেই জন্য এই দুটো ফ্রিকোয়েন্সি আলাদা করতেই হবে। স্যাটেলাইটের কাজ হলো 6 গিগাহার্জের যে ইনফরমেশনটা আপলিঙ্কে সে পেল, সে ডাউনলিঙ্কে কি করবে, ইনফরমেশনটা নেবে, স্যাটেলাইট অ্যাম্প্লিফাই করবে সিগন্যালটা, সে সিগন্যাল ক্যারিয়ার ফ্রিকোয়েন্সিটাকে চেঞ্জ করবে, চেঞ্জ করে ডাউনলিঙ্ক হিসাবে সেটাকে পাঠিয়ে দেবে, যেটা গ্রাউন্ডে থাকা কোনো স্টেশনে রিসিভ করা হবে, এবং সেই অ্যান্টেনার সাহায্যে রিসিভ করার পরে সেটাকে প্রসেস করা হবে,
যা ইনফরমেশন আছে ডিকোড করা হবে, সেটা আগেই আমি বলেছি। আর এখানে যে ব্যান্ডউইথটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে সেভারাল 100 মেগাহার্টজ। কিলোহার্টজটা হচ্ছে ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি, আর আমি যে এখন মেগাহার্টজের কথা বলছি সেটা হচ্ছে ব্যান্ডউইথ। সেই ব্যান্ডউইথে ইনফরমেশন ক্যারি হবে। এবার প্রশ্ন হচ্ছে, এই যে আপলিঙ্ক আর ডাউনলিঙ্কের ফ্রিকোয়েন্সিগুলো আমি আলাদা বললাম। আপলিঙ্কের ফ্রিকোয়েন্সি যদি 6 গিগাহার্জ মতো ধরে নাও, তাহলে ডাউনলিঙ্ক তার 2 গিগাহার্জ কম হবে, অর্থাৎ 4 গিগাহার্জ এরকম হবে। ডাউনলিঙ্কটাকে কম করা হচ্ছে কেন? ডিফারেন্ট হওয়ার কারণ বলেছি, কিন্তু ডাউনলিঙ্কটা লোয়ার ফ্রিকোয়েন্সি হয় কেন? এর কারণ হচ্ছে ফ্রিকোয়েন্সি যত ইনক্রিজ করা হবে সেখানে অ্যাবজর্পশনের চান্স বেড়ে যাবে। কার দ্বারা অ্যাবজর্পশন হবে? অ্যাটমসফেরিক অ্যাবজর্পশন বাড়বে বা রেন অ্যাবজর্পশন বাড়বে, এবং ওই কন্টামিনেশন অফ নয়েজ সেটা বেড়ে যাবে। সেই জন্য ডাউনলিঙ্ক ফ্রিকোয়েন্সিটা কম ফ্রিকোয়েন্সির হয়, যেটাতে কিনা ফ্রিকোয়েন্সি কমানোর জন্য অ্যাবজর্পশন এফেক্ট ততটা পড়ে না। যদি ওটা আমি 4 গিগাহার্জ না বলে সেটাকে 8 গিগাহার্জ করে দিতাম, তাহলে ফ্রিকোয়েন্সিটা যখন এই স্যাটেলাইট থেকে ওয়েবটা যখন নিচে আসছে, গ্রাউন্ড স্টেশনে আসছে, তখন আর্থ অ্যাটমসফিয়ার দ্বারা সেটা অনেকটা অ্যাটেনুয়েট হয়ে যেত। তাহলে এইবার প্রশ্ন আসবে, তাহলে উল্টোটা কেন হলো না? আমি যখন আপলিঙ্ক ওয়েবটাকে পাঠাচ্ছি স্যাটেলাইটের দিকে, সেটার কি অ্যাবজর্পশন হচ্ছে না অ্যাটমসফিয়ার দ্বারা? সেখানেও অ্যাবজর্পশন হচ্ছে। অ্যাবজর্পশন হলেও স্যাটেলাইটে ডিজায়ার্ড রেঞ্জের পাওয়ার পৌঁছানো যাবে, কারণ যে ওয়েবটা গ্রাউন্ড ওয়েব থেকে পাঠানো হচ্ছে তার পাওয়ার প্রায় যত খুশি বাড়িয়ে নেওয়া যায়। ট্রান্সমিটিং অ্যান্টেনা যেটা গ্রাউন্ডে আছে তার পাওয়ার কোথা থেকে পাওয়া যায়? তার পাওয়ার তুমি অফুরন্ত পাওয়া যাবে। তার পাওয়ার তৈরি করার জন্য তুমি থার্মাল পাওয়ারকে ব্যবহার করতে পারো, হাইডেল প্রজেক্ট থেকে পাওয়ার নিয়ে আসতে পারো, সেখানে অন্যান্য সোর্স, সোলার সোর্স ব্যবহার করতে পারো। বিভিন্ন ধরনের সোর্স ইউজ করে প্রচুর পাওয়ার এই অ্যান্টেনাতে দেওয়া যেতে পারে, এবং ট্রান্সমিটিং সিগন্যালকে যথেষ্ট স্ট্রং করে দেওয়া যেতে পারে, যেটা ওই স্যাটেলাইটের কাছে যাওয়ার পরেও যথেষ্ট স্ট্রং থাকবে টু রিসিভ দ্য অ্যাকচুয়াল সিগন্যাল। কিন্তু যে ডাউনলিঙ্ক ওয়েব দ্বারা কমিউনিকেট করা হচ্ছে সেটা আসছে কোথা থেকে? স্যাটেলাইট থেকে। সেটা স্যাটেলাইট থেকে যখন গ্রাউন্ডে আসবে প্রচন্ড সেটা ফিবেল হবে, অনেক ফিবেল হবে অ্যাটেনুয়েশনের জন্য ফিবেল হওয়ার জন্য, এবং ক্রমশ যত 4πr² সারফেসের মধ্যে দিয়ে বা 4π সলিড অ্যাঙ্গেল এটা ট্রান্সমিট করতে থাকবে, তত এটার অ্যামপ্লিটিউড আস্তে আস্তে কমে যেতে থাকবে। এবং এই স্যাটেলাইটের পাওয়ারটা পাওয়া যায়, স্যাটেলাইটের পাওয়ারটা পুরোপুরি সোলার প্যানেল থেকে পাওয়া যায়। সুতরাং স্যাটেলাইটের যে ট্রান্সমিশন করার পরে যে পাওয়ারটা তৈরি হচ্ছে সেটা কিন্তু খুব বেশি না, কারণ স্যাটেলাইট নিজেই 1 কিলোওয়াট থেকে 10 কিলোওয়াট পর্যন্ত পাওয়ার জেনারেট করতে পারে, বা এই অর্ডারের 10 কিলোওয়াট অর্ডারের একটা পাওয়ার জেনারেট করতে পারে সোলার এনার্জি থেকে। সেখানে তো থার্মাল প্রজেক্ট বা হাইডেল প্রজেক্টের ব্যাপার নেই যে প্রচুর পাওয়ার অ্যাকিউমুলেট করতে পারবে, বা সোলার প্যানেলও খুব বড় নয় যেটা দ্বারা প্রচুর এনার্জি অ্যাকিউমুলেট করা যাবে। সেই জন্য স্যাটেলাইট থেকে আসা সিগন্যালটা প্রচন্ড ফিবেল হয়ে যায়, গ্রাউন্ডে আস্তে আস্তে আর্থের অ্যাটমসফিয়ার দ্বারা অ্যাবজর্ব হয়ে সে প্রচন্ড ফিবেল হয়ে যায়। এই জন্য ডাউনলিঙ্কটা জন্য আমাদের বেশি ভাবনা চিন্তা করতে হবে, যাতে এটা
আরো ফিবল না হয়ে যায়। আপলিঙ্কে সেটা অতটা প্রয়োজন নয়, কারণ আপলিঙ্কের ক্ষেত্রে যথেষ্ট পাওয়ার দিয়ে পাঠানো যেতে পারছে। এই জন্য ডাউনলিঙ্ক ফ্রিকোয়েন্সির ক্ষেত্রে আমরা সবসময় কি করব, ফ্রিকোয়েন্সিটা কম নেব যাতে অ্যাবজর্পশনটা কমে যায়। যেহেতু যত বেশি ফ্রিকোয়েন্সি উপরের দিকে উঠবে তত অ্যাবজর্পশন অ্যাটমসফিয়ার দ্বারা বেশি হবে, সেই জন্য। এবার এই স্যাটেলাইট কমিউনিকেশনের তিনটে মূল জিনিস থাকে, তিনটে প্রাইমারি সেকশন থাকে। তার মধ্যে দুটো সেকশন আমি অলরেডি বলেছি, একটা আপলিঙ্ক, একটা ডাউনলিঙ্ক, এর সঙ্গে যে সিস্টেমগুলো জড়িয়ে আছে সেটা, এবং মাঝামাঝি হচ্ছে স্যাটেলাইট ট্রান্সপন্ডার। অর্থাৎ এই যে আপলিঙ্কের ফ্রিকোয়েন্সি বেশি আর ডাউনলিঙ্কের ফ্রিকোয়েন্সি কম, সেই মূল কাজটা কিন্তু ট্রান্সপন্ডার করে। তাহলে ট্রান্সমিটার প্লাস রেসপন্ডার এই দুটো একসঙ্গে ট্রান্সপন্ডার বলে পরিচিত। তাহলে ট্রান্সপন্ডারের কাজ হচ্ছে যে আপলিঙ্কটা পেল, আপলিঙ্ক স্যাটেলাইটের রাখা রয়েছে ট্রান্সপন্ডারটা, সেই ট্রান্সপন্ডার একটা ইলেকট্রনিক ইকুইপমেন্ট চ্যানেল, যে চ্যানেলের মধ্যে দিয়ে সিগন্যালটা গেলে সে আপলিঙ্ক ওয়েভ থেকে ডাউনলিঙ্ক ওয়েভে পরিবর্তন হয়ে যাবে, সুতরাং তার ফ্রিকোয়েন্সি কমে আসবে। তার মধ্যে সেই ইলেকট্রনিক ইকুইপমেন্টগুলো থাকবে যেটা দ্বারা লোয়ার ফ্রিকোয়েন্সির ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি তৈরি করা যায়, কিন্তু ইনফরমেশন নষ্ট হবে না। এখানে দেখানো হচ্ছে যে একটা ইউজার থেকে, ইউজার যে ধরো অন্য একটা ইউজারের সঙ্গে কমিউনিকেট করবে, সে কিভাবে স্যাটেলাইটের সঙ্গে কমিউনিকেট করবে, ব্লক ডায়াগ্রাম এর সাহায্যে বোঝানো হচ্ছে। ইউজার থেকে প্রথমে টেরেস্ট্রিয়াল সিস্টেমে গেল, টেরেস্ট্রিয়াল সিস্টেম এর মধ্যে বিভিন্ন ইলেকট্রনিক ইকুইপমেন্ট আছে, সেখানে ট্রান্সমিশন লাইন আছে, সেটা দ্বারা আর্থ স্টেশনে গেল, আর্থ স্টেশনে অ্যান্টেনা আছে, সেখান থেকে আপলিঙ্ক দ্বারা স্যাটেলাইটের সঙ্গে কমিউনিকেট করা হলো, স্যাটেলাইট ট্রান্সপন্ডার দ্বারা সেই এবং অ্যান্টেনার সাহায্যে আর্থ স্টেশনে, দ্বিতীয় কোনো আর্থ স্টেশনে পাঠিয়ে দিল ডাউনলিঙ্কের সাহায্যে। আর্থ স্টেশন টেরেস্ট্রিয়াল সিস্টেমের সঙ্গে কমিউনিকেট করে তারপরে ইউজারের সেকেন্ড ইউজারের কাছে পাঠিয়ে দিল, যে ইউজারের সঙ্গে কমিউনিকেট করতে হবে। এবং সেকেন্ড ইউজার যদি রেসপন্ড করে তাহলে একইভাবে ফার্স্ট ইউজারকে কমিউনিকেট করে দিতে পারবে উইথ দ্য হেল্প অফ দিস স্যাটেলাইট। এইভাবে কমিউনিকেশনটা চলে। এবার এই সিস্টেমের মধ্যে আপলিঙ্ক আর ডাউনলিঙ্কের মধ্যে অ্যাকচুয়ালি কি থাকে দেখো, ইনপুট ফ্রিকোয়েন্সি যেটা দিতে হবে এর সঙ্গে লো নয়েজ অ্যাম্পলিফায়ার, মানে নয়েজ যদি বেশি থাকে সেটাকে বাদ দেওয়ার ক্ষমতা আছে, লো নয়েজ অ্যাম্পলিফায়ার এই কাজটা করে। সে নয়েজ চিনতে পারবে এবং সিগন্যাল সোর্সের যে ওয়েভটা সেটাকে অ্যাম্পলিফিকেশন করবে। এর সঙ্গে লোকাল অসিলেটরের মিক্সিং হবে, অর্থাৎ ক্যারিয়ারটা মিক্সিং করা হবে। লোকাল অসিলেটর মিক্সিং করার পরে পাওয়ার অ্যাম্পলিফাই কি করবে, সিগন্যালের স্ট্রেংথ বাড়াবে এবং আউটপুট ফ্রিকোয়েন্সিটা অ্যান্টেনাতে পাঠিয়ে দেবে, যেখানে কিনা যেখান থেকে ট্রান্সমিশন শুরু হয়ে যাবে। এখানে স্যাটেলাইট কমিউনিকেশনের জন্য একটা সিম্পল ব্লক ডায়াগ্রাম দেওয়া আছে। দেখো, একটা আপলিঙ্ক সিগন্যাল, সেটা মোটামুটি আমি বলেছি যে 6 গিগাহার্জের কাছাকাছি হয়, আর ডাউনলিঙ্কের অবস্থা দেখো 3.7 টু 4.2, তার মানে বুঝতেই পারছো এটা 4-এর কাছাকাছি, 4 গিগাহার্জের কাছাকাছি। আপলিঙ্ক সিগন্যাল যাচ্ছে ইনপুট ফিল্টারের মধ্যে, ইনপুট ফিল্টার সে এটাকে 6 গিগাহার্জের যে অ্যাম্পলিফায়ার, অর্থাৎ এই অ্যাম্পলিফায়ারটা মোটামুটি এই 6 গিগাহার্জের আশেপাশে, এবং ব্যান্ডউইথ যেটা আছে সেই পুরো সিগন্যালটাকে অ্যাম্পলিফাই করবে। অন্যান্য যদি আশেপাশে যদি অনেক নয়েজ থাকে সেগুলোকে আটকে দেবে, যার জন্য ইনপুট ফিল্টার থেকে লাগানো হয়। এটা ব্যান্ড পাস একটা ফিল্টার ব্যবহার করা হয়। এরপরে মিক্সিং হবে, মিক্সিং হবে 2.2 গিগাহার্জ লোকাল অসিলেটরের সঙ্গে, এবং
সেটা 4 GHz অ্যাম্প্লিফায়ার দ্বারা অ্যাম্প্লিফিকেশন হলো, তারপরে ট্রান্সপন্ডারে চলে গেল, স্যাটেলাইট ট্রান্সপন্ডার। স্যাটেলাইট ট্রান্সপন্ডারের কাজ এর আগেই বলেছি, এখানে মাল্টিপ্লেক্সার আছে, মাল্টিপ্লেক্সারের কাজ তোমরা নিশ্চয়ই জানো, এবং ট্রান্সপন্ডারের কাজ হচ্ছে এই আপলিঙ্কটাকে ডাউনলিঙ্ক করে চ্যানেলাইজ করা, অর্থাৎ অ্যান্টেনাতে পাঠিয়ে দেওয়া, যে স্যাটেলাইট অ্যান্টেনার সাহায্যে গ্রাউন্ড অ্যান্টেনার সঙ্গে কমিউনিকেট করা হবে। তাহলে স্যাটেলাইটের মূল একটা কাজ হচ্ছে অ্যাম্প্লিফিকেশন তো করতেই হবে, সিগন্যালকে স্ট্রং তো করতেই হবে, তার সঙ্গে সঙ্গে ডাউনলিঙ্ক সিগন্যালে কনভার্ট করার জন্য পুরো কাজটা স্যাটেলাইটের মধ্যে করতে হবে, এবং তার জন্য সেখানে কিছু ইকুইপমেন্ট থাকে। আর সোলার পাওয়ার, সেটা ওই স্যাটেলাইটের যে রিসিভিং এন্ডে সিগন্যালটা পেল সেটাকে অ্যাম্প্লিফাই করে আবার একটা অ্যান্টেনার দ্বারা স্ট্রং সিগন্যাল পাঠিয়ে দেওয়া হচ্ছে সোলার পাওয়ারের কাজ। যথেষ্ট পাওয়ার যদি না পাঠানো হয় তাহলে গ্রাউন্ডে সেই পাওয়ারটা ঠিকঠাকভাবে আমরা রিসিভ করতে পারবো না, সিগন্যালটাকে অ্যাম্প্লিফাই করতে গেলে দেখা যাবে যে নয়েজটা ভর্তি হয়ে গেল, নয়েজের পরিমাণটা বেশি হয়ে গেল। সেই জন্য সিগন্যাল টু নয়েজ রেশিও এটা খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার। অনেক সময় কমিউনিকেশন বিটুইন স্যাটেলাইট করা হয়, মানে একটা স্যাটেলাইটের সঙ্গে অন্য স্যাটেলাইটের সঙ্গে কমিউনিকেশন করা হয়, এবং সেক্ষেত্রে ইন্টার স্যাটেলাইট লিঙ্ক বা আইএসএল ব্যবহার করা হয়, আইএসএল সিস্টেমকে ব্যবহার করা হয়। এই স্যাটেলাইটে যে অ্যান্টেনাগুলো রাখা থাকে সেগুলো খুব ছোট হয় সাইজে, এবং এগুলো হাইলি ডিরেকশনাল হয়, এবং যে সমস্ত কান্ট্রিগুলো এই স্যাটেলাইটগুলোকে পাঠায় জিওস্টেশনারি স্যাটেলাইট হিসাবে, সেখান থেকে এত ডিরেকশনাল বিম তৈরি হয় যে শুধুমাত্র বিমটা যেন সেই দেশটাকেই কভার করে, অন্য দেশের উপরে যদি ছড়িয়ে পড়ে ওয়েবটা তাহলে সেই ওয়েবটা তো অন্য দেশ ইউজ করতে পারবে, বা কোনো কারণ ছাড়াই সেই পাওয়ারটা অনেকটা এরিয়া জুড়ে ডিস্ট্রিবিউটেড হয়ে যাওয়ার কারণে সিগন্যালটা ফিবিল হয়ে যাবে। সেই জন্য যে দেশের স্যাটেলাইট শুধুমাত্র সেই দেশের দিকে তাক করে ওই হাইলি ডিরেকশনাল বিমটা সেই অ্যান্টেনা তৈরি করবে। এবং এই স্যাটেলাইটের মধ্যে 2 GHz শিফট অসিলেটর লাগানো থাকে, এবং সেটা মিক্সিং এর সঙ্গে, মানে এখানে মিক্সিং এর ব্যাপারটাও রয়েছে, মিক্সিং করে তারপরে পাঠিয়ে দেয়। ক্যারিয়ার ওয়েভ তো মেশাতেই হবে, সেই জন্য মিক্সিং এর ব্যাপার রয়েছে। এবার আমরা কিছুটা স্পেকট্রাম সম্বন্ধে পড়ে নিই। থ্রি কিলোহার্টজ থেকে 300 GHz, এটা হচ্ছে রেডিও ওয়েভ এবং মাইক্রোওয়েভ রিজিয়ন। মাইক্রোওয়েভ একটু বেশি ফ্রিকোয়েন্সিকে বলা হয়, যেরকম 1 GHz থেকে 40 GHz, এটা হচ্ছে মাইক্রোওয়েভ কমিউনিকেশনের জন্য আদর্শ। রেডিও ওয়েভ একদম কম ফ্রিকোয়েন্সি থেকে বেশি ফ্রিকোয়েন্সি পর্যন্ত 300 GHz পর্যন্ত ব্যবহার করা হয়। তার উপরে দেখা যাচ্ছে যে ইনফ্রারেড 300 GHz থেকে 400 GHz, এবং তারপরে এটা টেরাহার্জ, 400 THz থেকে 900 THz, এটা লাইট ওয়েভ। তাহলে লাইটের থেকে কম ফ্রিকোয়েন্সিটাকে বলা হয় ইনফ্রারেড, এবং তার থেকে কম ফ্রিকোয়েন্সিটাকে বলা হচ্ছে মাইক্রোওয়েভ এবং রেডিও ওয়েভ। এই মাইক্রোওয়েভ এবং রেডিও ওয়েভকে লং ডিস্টেন্স কমিউনিকেশনের জন্য ব্যবহার করা হয়। মেইনলি স্যাটেলাইট কমিউনিকেশনের জন্য আমরা মাইক্রোওয়েভটাকে ব্যবহার করব, অর্থাৎ গিগাহার্টজেই আমাদের কমিউনিকেশনটা করতে হবে, এটা তোমরা এর আগেই বুঝে গেছো। এখানে আরো ভালো করে রেডিও ওয়েভের যে ডিফারেন্সগুলো সেটা বোঝানো হয়েছে। ওয়েভলেন্থ গুলো লেখা হচ্ছে এখানে, দেখো। আমরা যদি ডিফারেন্ট ব্যান্ড গুলোকে দেখি,
তাহলে সব থেকে কম যে ফ্রিকোয়েন্সি 1 হার্টজের দিকে, এগুলোকে কমিউনিকেশনের জন্য ব্যবহার করা হয় না। সাধারণত ভেরি লো ফ্রিকোয়েন্সি থেকে, মানে 3 to 30 কিলো হার্টজ থেকে ব্যবহার করা হয়। এটা নেভিগেশন এবং পজিশন লোকেশনের জন্য ব্যবহার করা হয়। আর তার নিচে যে ইউএলএফ আছে সেটা অডিও সিগন্যাল অন টেলিফোন, এই জন্য ব্যবহার করা হয়। প্রত্যেকটার অ্যাপ্লিকেশন এখানে দেওয়া আছে। আর তারপরে মিডিয়াম ফ্রিকোয়েন্সিটা এম ব্রডকাস্টিং, অর্থাৎ অডিও মডিউলেশন ব্রডকাস্টিং। তোমরা বিভিন্ন ট্রানজিস্টার রেডিওতে দেখেছো যে এম ব্রডকাস্টিং বেশি লং ডিস্টেন্সে করা যায় না। বেশি লং ডিস্টেন্সে করতে গেলে সেখানে নয়েজ আসে। হাই ফ্রিকোয়েন্সি কমিউনিকেশনের জন্য এটা ব্যবহার করা হয় শর্ট ওয়েভ ব্রডকাস্টিং এর জন্য। শর্ট ওয়েভ রেডিওতেও ব্যবহার করা হয়, এটাকে শর্ট ওয়েভ বলে, 3 to 30 মেগাহার্জ। আর ভেরি হাই ফ্রিকোয়েন্সি হচ্ছে 30 to 300 মেগাহার্জ। সেখানে টিভি, এফএম ব্রডকাস্টিং, মোবাইল রেডিও কমিউনিকেশন, এয়ার ট্রাফিক কন্ট্রোল, এই সমস্ত কমিউনিকেশনে ব্যবহার করা হয়। তাহলে টিভি, এফএম ব্রডকাস্টিং এটা অ্যাকচুয়ালি ভিএএইচএফ এ ইউজ করা হয়, রেঞ্জে ইউজ করা হয়। ইউএলএফ আলট্রা হাই ফ্রিকোয়েন্সি 300 মেগাহার্জ থেকে 3 গিগাহার্জ, এটা টিভি ব্রডকাস্টিং, রেডার, রেডিও অ্যাস্ট্রোনমি। তুমি যখনই গিগাহার্জে চলে যাচ্ছ তখন সেটা আয়নোস্ফিয়ার ভেদ করে চলে যেতে পারবে। সুতরাং সেখানে রেডিও অ্যাস্ট্রোনমিতে তুমি ব্যবহার করতে পারবে বা স্যাটেলাইট কমিউনিকেশনেও ব্যবহার করতে পারবে। সুপার হাই ফ্রিকোয়েন্সি বা এসএইচএফ, এখানে দেখো স্যাটেলাইট কমিউনিকেশন শুরু হয়ে গেছে। রেডার, স্যাটেলাইট কমিউনিকেশন, এগুলো হাই ফ্রিকোয়েন্সিতেই, ভেরি হাই ফ্রিকোয়েন্সি এবং ভেরি হাই ফ্রিকোয়েন্সি নয়, সুপার হাই ফ্রিকোয়েন্সি রেঞ্জে ব্যবহার করা হয়, যেটা মাইক্রোওয়েভ রিজিয়নে পড়ে। মাইক্রোওয়েভ দেখো 0.3 গিগাহার্জ থেকে 300 গিগাহার্জ এই রেঞ্জের মাইক্রোওয়েভ বলে। এটা ভেরি লং ডিস্টেন্স কমিউনিকেশনের জন্য ইউজ করা হয়। এক্সট্রিম হাই ফ্রিকোয়েন্সি সবার উপরে আছে, এটা রাডার, অ্যাডভান্সড কমিউনিকেশন সিস্টেম আর রিমোট সেন্সিং, রেডিও অ্যাস্ট্রোনমি। যখনই তুমি গিগাহার্জের উপরে চলে যাচ্ছ তখনই সেটা, তুমি যদি পৃথিবীর বাইরে, আর্থের বাইরে যদি কমিউনিকেট করতে যাও, সেটাই তোমাকে এই গিগাহার্জ অর্ডারে ব্যবহার করতে হবে। অর্থাৎ তোমাকে ইএইচএফ, এসএইচএফ এবং ইউএইচএফ এই ফ্রিকোয়েন্সি রেঞ্জেই বা ব্যান্ডেই তোমাকে ইউজ করতে হবে। এখানে তার ওয়েভলেন্থ গুলো লেখা আছে যে কি ধরনের ওয়েভলেন্থ হয়। ওয়েভলেন্থ দেখলে তোমাদের অ্যান্টেনার সাইজ মোটামুটি বুঝতে পারবে, আইডিয়া করতে পারবে। আমাদের ইন্টারেস্ট হচ্ছে গিগাহার্জ অর্ডারের। সুতরাং এখানে দেখতে পাচ্ছ আমরা যদি 300 মেগাহার্জ করি তাহলে তার যে 300 megahertz is correspond to a wavelength 1 মিটার, 1 মিটার, 1 মিটার মতো। তার মানে বুঝতেই পারছো এর উপরে যদি 300 মেগাহার্জ থেকে তুমি যদি এখানে গিগাহার্জ করো এটাকে, তাহলে এই অ্যান্টেনাগুলো কতটা ছোট করলেই হয়ে যাচ্ছে। এবার স্যাটেলাইট কমিউনিকেশনের জন্য আমরা বলেছি যে মাইক্রোওয়েভ রিজিয়নটাকে ব্যবহার করব। মাইক্রোওয়েভ রিজিয়নটা মোটামুটি 1 to 40 গিগাহার্জকে বলে, অনেকে 300 গিগাহার্জকেও মাইক্রোওয়েভই বলে। তো এটা পারফেক্ট কোনো রেঞ্জ নেই, এটা মোটামুটি গিগাহার্জ অর্ডারের 1 to 300 গিগাহার্জ, এগুলোকে মাইক্রোওয়েভ বলা হচ্ছে। এবং যে স্যাটেলাইট কমিউনিকেশনের জন্য ব্যান্ডগুলো ব্যবহার করা হয়, অর্থাৎ মাইক্রোওয়েভ রিজিয়নকে আবার কতগুলো ভাগে ভাগ করা হয়েছে স্যাটেলাইট ব্যান্ড, যেরকম এল ব্যান্ড, এস ব্যান্ড, সি ব্যান্ড, কেউ ব্যান্ড, কে ব্যান্ড, কিউ বাই ভি ব্যান্ড, এই ব্যান্ডগুলোতে ভাগ করা হয়েছে। এল ব্যান্ডেরটা খেয়াল করো,
এল ব্যান্ড কাজ করছে ফ্রিকোয়েন্সি রেঞ্জ 1 GHz থেকে মোটামুটি 2 GHz মতো, 1 থেকে 2 GHz। একদম পারফেক্ট কোনো রেঞ্জ নেই। 1 থেকে 2 হলে তাকে এল ব্যান্ড বলা হয়, 2 থেকে 4 হলে তাকে এস ব্যান্ড বলা হয়। সি ব্যান্ডটা খুব ইম্পর্টেন্ট, কারণ সি ব্যান্ড আমরা ব্যবহার করব। সি ব্যান্ডটা হচ্ছে 4 to 8 GHz, কেইউ ব্যান্ড হচ্ছে 12 to 18 GHz, কে ব্যান্ড না, সি ব্যান্ডের পরে এক্স ব্যান্ড আছে যেটা 8 to 12 GHz, তারপরে কে ব্যান্ড আছে, কে ব্যান্ডটা হচ্ছে 18 to 26 GHz, আর কে ব্যান্ড 26 to 40 GHz। এই ধরনের ব্যান্ডগুলো ব্যবহার করা হয়। এবং কোন ব্যান্ডে আপলিঙ্ক আর ডাউনলিঙ্ক কি ধরনের আছে এখানে এটা দেয়া হয়েছে, তোমরা আপলিঙ্ক ডাউনলিঙ্ক দুটোই দেখতে পাচ্ছ এখানে, এবং কোন অরবিট ব্যবহার করা হয় সেটাও এখানে দেওয়া হয়েছে। জিএসও মানে জিও স্টেশনারি স্যাটেলাইটের কথা বলা হচ্ছে, জিও স্টেশনারি স্যাটেলাইট অরবিট। আর এন মানে নন, এনজিএসও মানে নন জিও স্টেশনারি স্যাটেলাইট অরবিট। এমএসএস এর এখানে অ্যাব্রিভিয়েশন হচ্ছে মোবাইল স্যাটেলাইট সার্ভিস, আর বিএসএস মানে ব্রডকাস্টিং স্যাটেলাইট সার্ভিস। ব্রডকাস্টিং স্যাটেলাইট সার্ভিস তোমরা নিশ্চয়ই বোঝো, যে কোনো পৃথিবীর এক প্রান্তে যদি একটা ধরো ফর এক্সাম্পল একটা খেলা হচ্ছে, সেটাকে ব্রডকাস্ট করতে হবে, তাহলে এই স্যাটেলাইটকে ব্যবহার করা হয়। এবং এফএসএসও ব্যবহার করা হয়, ফিক্সড স্যাটেলাইট সার্ভিস। বিভিন্ন টাইপের স্যাটেলাইট সার্ভিস দেওয়া হয়, সেখানে কোথাও জিএসও কোথাও এনজিএসও ব্যবহার করা হয়। আমরা এখানে যেগুলো জিএসও অর্থাৎ জিওস্টেশনারি স্যাটেলাইট অরবিট সেগুলোকে পড়বো এখানে ভালো করে। এইবার আমরা ওই ব্যান্ডগুলো একটু ভালো করে দেখে নিই, যে ব্যান্ডগুলো কি কি আছে। ধরো এল ব্যান্ড, এল ব্যান্ড হচ্ছে বললাম 1 থেকে 2 GHz, মানে 1 GHz থেকে 2 GHz। এটা স্যাটেলাইট কমিউনিকেশনের জন্য ব্যবহার করা হয়। তাছাড়াও জিপিএস ক্যারিয়ার, স্যাটেলাইট মোবাইল ফোন, যে স্যাটেলাইট মোবাইল ফোনটা ব্যবহার করা হয় কমিউনিকেশন, সি এর মধ্যে কোনো কমিউনিকেশন করতে হবে, বা ল্যান্ডে অথবা এয়ারে, ওয়ার্ল্ডের যে কোনো স্পেসে এই স্যাটেলাইট রেডিও কমিউনিকেশনও এল ব্যান্ড ব্যবহার করা হয়। তারপর হচ্ছে এস ব্যান্ড, 2 to 4 GHz। এটা রেডার, সারফেস শিপ রেডার এবং স্পেস শাটেল অফ নাসা, এগুলোতে ব্যবহার করা হয়। ইম্পর্টেন্ট হচ্ছে সি ব্যান্ড, যেটা 4 থেকে 8 GHz, এই অর্ডারের। এটা ফুল টাইম স্যাটেলাইট টিভি নেটওয়ার্ক, স্যাটেলাইট কমিউনিকেশন, এবং স্যাটেলাইট কমিউনিকেশনের সব থেকে বেশি যেখানে ব্যবহার করা হয় সেটা হচ্ছে যে অঞ্চলগুলো রেনফল খুব বেশি হয়, সেখানে অ্যাবজর্পশন বেশি হয়, এবং এই ব্যান্ডটাকে সব থেকে স্যাটেলাইট কমিউনিকেশনের বেশি ব্যবহার করা হয়। কারণ এই ব্যান্ডটা হচ্ছে রেনফেড যে এফেক্টটা আছে সেটার জন্য যথেষ্ট, এর উপর প্রভাব ফেলতে পারে না রেনফেডটা। কেইউ ব্যান্ড যদি দেখি তাহলে সেটাতে প্রচুর রেনফেড হয়, অর্থাৎ রেনের জন্য যে অ্যাবজর্পশন সেটা বেশি হয়ে যায় এবং নয়েজ ঢুকে পড়ে। এরপরে হচ্ছে এক্স ব্যান্ড, এক্স ব্যান্ডটা হচ্ছে 8 থেকে 12 GHz। এটা প্রাইমারিলি ব্যবহার করা হয় মিলিটারিদের জন্য, তার কারণটা এটা হচ্ছে সব থেকে কমিউনিকেশনের জন্য ভালো ব্যান্ড, সেটা মিলিটারি পারপাসে ব্যবহার করা হয়। এবং কন্টিনিউয়াস ওয়েভ রেডার, পালস রেডার, এয়ার ট্রাফিক কন্ট্রোল বা এটিসি, ওয়েদার মনিটরিং, মেরিটাইম ভেসেল ট্রাফিক কন্ট্রোল, ডিফেন্স ট্র্যাকিং, এই সমস্ত ব্যবহার রয়েছে। এটা মানে এক্স ব্যান্ড প্রচুর ব্যবহার করা হয়, মূলত সি ব্যান্ড আর এক্স ব্যান্ড খুব ব্যবহার করা হয়। এরপরে হচ্ছে কে ইউ ব্যান্ড,
যেটা 12 থেকে 18 গিগাহার্জ। এটা স্যাটেলাইট কমিউনিকেশনে ব্যবহার করা হয়। ইউরোপে কেউ ব্যান্ডের ডাউনলিঙ্ক হচ্ছে 10.7 গিগাহার্জ থেকে, ডাউনলিঙ্কটা বলছি, 10.7 গিগাহার্জ থেকে 12.75 গিগাহার্জ হচ্ছে ডাউনলিঙ্ক। সবসময় যে ডাউনলিঙ্ক 4 গিগাহার্জই হবে তার কোনো মানে নেই, ডিফারেন্সও থাকে, এর মধ্যে বিভিন্ন রকম ডিফারেন্টও থাকে, যে যেরকম ওয়েবকে ব্যবহার করতে পারে। কে ব্যান্ড হচ্ছে 26 থেকে 40 গিগাহার্জ, যেটা মাইক্রোওয়েভ রিজিয়নের শেষের দিকে, এবং এটা কমিউনিকেশন স্যাটেলাইট আপলিঙ্কের জন্য ব্যবহার করা হয়, হাই রেজলিউশন কমিউনিকেশনের জন্য ব্যবহার করা হয়, ক্লোজ রেঞ্জ টার্গেটিং রেডার, সিআরটি রেডার যেগুলো, এবং মিলিটারি এয়ারক্রাফটকে রেঞ্জিং করার জন্য রেডার এই রেঞ্জটাকে ব্যবহার করে। এই হচ্ছে ডিফারেন্ট ব্যান্ডস ফর স্যাটেলাইট কমিউনিকেশন মেইনলি। আমরা এরপরে স্যাটেলাইট লিঙ্ক ডিজাইন পড়ব। স্যাটেলাইট লিঙ্ক ডিজাইন, তাহলে লিঙ্ক ডিজাইনটা হচ্ছে অ্যাকচুয়ালি পাওয়ারটাকে ঠিকঠাকভাবে ব্যবহার করার যে কায়দা, বা কোন পাওয়ারের ওয়েবটা পাঠানো হলে বা ট্রান্সমিশন করলে রিসিভিং এন্ডে কোনো প্রবলেম হবে না, সেইটার যে ক্যালকুলেশন তাকেই বলা হয় স্যাটেলাইট লিঙ্ক ডিজাইন। এবং সেখানে কতটা পাওয়ার অ্যান্টেনা দিয়ে রিসিভ করা হয়, পিআর, এবং কতটা পাওয়ার ট্রান্সমিট করা হয়, এবং তার সঙ্গে রিসিভিং এন্ডের গেইন কত, রিসিভ অ্যান্টেনা গেইন কত, বা ট্রান্সমিট অ্যান্টেনার গেইন কত, জিটি, জিআর, এগুলো খুব ইম্পর্টেন্ট, এগুলোর সঙ্গে লিঙ্ক ডিজাইনগুলো জড়িত। আর একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস যেটা কম আলোচনা হচ্ছে, সেটা হচ্ছে দুটো অ্যান্টেনার মধ্যে ডিস্টেন্স, অর্থাৎ গ্রাউন্ড ওয়েভ যেটা পাঠানো হচ্ছে গ্রাউন্ড থেকে, গ্রাউন্ড ওয়েভ নয় সরি, গ্রাউন্ড স্টেশন থেকে যে ওয়েভটা স্যাটেলাইটের দিকে পাঠানো হচ্ছে তার থেকে স্যাটেলাইটের অ্যান্টেনার ডিস্টেন্স কত, সেটা হচ্ছে আর। তাহলে এটা হচ্ছে পাথ ডিস্টেন্স ইন মিটার। আমি যদি একটা ব্লক ডায়াগ্রাম আঁকি এখানে, তাহলে এরকম আঁকতে হবে। একটা ট্রান্সমিটার, এখানে আমি টি দিয়ে লিখলাম ট্রান্সমিটার, ট্রান্সমিটার থেকে অ্যান্টেনার দিকে চলে গেল ওয়েভটা, পিটি হচ্ছে আগেই বলেছি পাওয়ার অফ দ্য ট্রান্সমিট অ্যান্টেনা, এবং এখান থেকে পৌঁছে গেল আর ডিস্টেন্স কভার করার পরে রিসিভিং এন্ডে, এবং রিসিভিং এন্ডে কি আছে, রিসিভিং এন্ডে ধরে নাও অন্য একটা অ্যান্টেনা আছে যেটা রিসিভ করছে, হতে পারে এটা ধরো যদি আপলিঙ্কের সময় হয় তাহলে এটা স্যাটেলাইটের অ্যান্টেনা, তাহলে রিসিভারটা এখানে আছে, আর রিসিভিং এন্ডে যে পাওয়ারটা পাওয়া যাচ্ছে সেটা পিআর, পরে অ্যাম্প্লিফিকেশন করতে হবে পিআরটা কম বলে। অ্যান্টেনা গেইন রিসিভিং এন্ডে জিআর, এটা হচ্ছে বেসিক কমিউনিকেশন লিঙ্ক, আর অ্যান্টেনা টু অ্যান্টেনা ডিস্টেন্স আর। এই লিঙ্ক ডিজাইন করতে গেলে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস প্রয়োজন হবে, সেটা হচ্ছে ইআইআরপি। ইআইআরপি এর পুরো নাম এফেক্টিভ আইসোটপিক রেডিয়েটেড পাওয়ার, এবং এফেক্টিভ আইসোটপিক রেডিয়েটেড পাওয়ার এটা র্যাডারে খুব বেশি ব্যবহার হয়, পিটি মাল্টিপ্লাইড বাই জিটি, অর্থাৎ যেটা তুমি ট্রান্সমিশন ইয়ে থেকে পাঠাচ্ছ পুরোটা কিন্তু সেই ওয়েভ ট্রান্সমিট করতে পারছে না, অ্যান্টেনার গেইন অনুযায়ী কতটা ট্রান্সমিট করবে
সেটা ডিপেন্ড করবে অ্যান্টেনা গেনের উপরে। তাহলে ট্রান্সমিটিং এন্ডে যে গেনটা সেটা মাল্টিপ্লিকেশন করার পরে তুমি কতটা পাওয়ার অ্যাকচুয়ালি এমিট করতে পারছো অ্যান্টেনার সাহায্যে সেটা তুমি বুঝতে পারবে। তাহলে তার জন্য এফেক্টিভ আইসোটোপিক রেডিয়েটেড পাওয়ার এটার দরকার হয়। এরপরে পাওয়ার ফ্লাক্স ডেন্সিটি। পাওয়ার ফ্লাক্স ডেন্সিটি, এই যে পাওয়ারটা এটা কতটা এরিয়া জুড়ে ছড়িয়ে পড়বে, নিশ্চয়ই 4 পাই সলিড অ্যাঙ্গেলে ছড়িয়ে পড়ছে। তাহলে 4 পাই সলিড অ্যাঙ্গেলে অন অ্যান অ্যাভারেজ যদি আইসোটোপিক রেডিয়েশন হয় তাহলে পাওয়ার ফ্লাক্স ডেন্সিটি কত হবে? অন অ্যান অ্যাভারেজ একটা ক্যালকুলেশন এখানে পাওয়া যাচ্ছে, পাওয়ার ফ্লাক্স ডেন্সিটি which is equal to PFD বলে, পাওয়ার ফ্লাক্স ডেন্সিটি। এটা আর ডিস্টেন্সে আমি ক্যালকুলেট করছি। তাহলে এখান থেকে যে পাওয়ারটা 4 পাই আর স্কোয়ার এরিয়াতে এটা চলে গেল বা 4 পাই সলিড অ্যাঙ্গেলে বেরিয়ে গেল, ফ্লাক্স ডেন্সিটি বার করতে গেলে পার ইউনিট এরিয়াতে কতটুকু পাওয়ার ওই রিসিভিং এন্ডে গেল সেটা পাওয়া যায়। তাহলে পিটি মাল্টিপ্লাইড বাই জিটি বাই 4 পাই আর স্কোয়ার। তাহলে পার ইউনিট এরিয়া অফ দ্য রিসিভার এই পাওয়ারটা এসে পড়ছে। এটাকে খুব সহজে ইআইআরপি বাই 4 পাই আর স্কোয়ার বলতে পারো, কারণ উপরের অংশটা নিউমারেটরটা ইআইআরপি। এবার অ্যান্টেনা গেইন, আমরা অ্যান্টেনা গেইন সম্বন্ধে আইডিয়া আছে আমাদের, অ্যান্টেনা আমাদের পড়া হয়েছে। সরি, অ্যান্টেনা গেইন, অ্যান্টেনা গেইন ইকুয়াল টু 4 পাই এ বাই ল্যামডা স্কোয়ার, যেখানে এটা হচ্ছে অ্যাপারচার, অ্যাপারচার অফ দ্য অ্যান্টেনা। আর এফেক্টিভ অ্যাপারচার কত হয়? অ্যাপারচার আর এফেক্টিভ অ্যাপারচারের পার্থক্য আছে, এটা ফ্র্যাকশন হয়। টোটাল অ্যাপারচারটা কখনোই ব্যবহার করা যায় না, তার একটা ফ্র্যাকশন, ইনফ্র্যাকশন মাল্টিপ্লাই করে এফেক্টিভ অ্যাপারচার বার করা হয়। তাহলে অ্যাকচুয়ালি এখানে 4 পাই এ দেওয়া আছে, এটা এফেক্টিভ অ্যাপারচার বসালে ঠিকঠাক ক্যালকুলেশন হবে। সিস্টেম নয়েজ টেম্পারেচার একটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট। সিস্টেম নয়েজ পাওয়ার কত হবে? আমরা জানি কেটি হচ্ছে থার্মাল রেডিয়েশন। একটা ব্ল্যাক বডিকে যদি টি টেম্পারেচারে রাখো তাহলে কেটি অর্ডারে সে রেডিয়েশন করতে পারবে, এবং এটার জন্য সে একটা ইলেকট্রিক্যাল নয়েজ তৈরি করবে। সেই নয়েজটা কিন্তু ওয়াইড ব্যান্ডউইথের হবে, তার মানে সমস্ত ফ্রিকোয়েন্সি তার মধ্যে ঢুকে পড়বে। তাহলে নয়েজ পাওয়ারটা কত হবে? কেটি মাল্টিপ্লাইড বাই বিএন, যেখানে বিএনটা হচ্ছে ব্যান্ডউইথ, নয়েজ ব্যান্ডউইথ। পুরো ব্যান্ডউইথ জুড়ে, মানে একটা বড় ব্রড ফ্রিকোয়েন্সি রেঞ্জ জুড়ে এই কেটি, প্রত্যেকটা ফোটনের মধ্যে এই ধরনের এনার্জি কেটি থাকবে। তাহলে এটাকে যদি আমরা কোয়ান্টাম ধরে নিই আর বিএনটা যদি নয়েজ ব্যান্ডউইথ হয়, তাহলে টোটাল থার্মাল পাওয়ার বা নয়েজ পাওয়ারটা কত হবে? সেটা হচ্ছে কেটি মাল্টিপ্লাইড বাই বিএন। কেটিকে আমরা নাম্বার অফ মোডস অফ ভাইব্রেশন দিয়ে মাল্টিপ্লাই করতে পারতাম, তা না করে আমরা কি করেছি? একটা ফ্রিকোয়েন্সি রেঞ্জ বা ব্যান্ডউইথ দিয়ে মাল্টিপ্লাই করেছি। এবার এই স্যাটেলাইট, এই জিনিসপত্রগুলো জানা হয়ে গেলে আমরা স্যাটেলাইট লিঙ্ক ডিজাইন ফর ডাউনলিঙ্ক রিসিভিং পাওয়ার এটা আমরা বার করতে পারবো। তাহলে স্যাটেলাইট লিঙ্ক ডিজাইন ফর ডাউনলিঙ্ক রিসিভড পাওয়ার, আমরা ডাউনলিঙ্কের জন্য এখন রিসিভড পাওয়ারটা কত সেটা বার করব। তাহলে স্যাটেলাইট লিঙ্ক ডিজাইন এটা আমরা কিসের জন্য করব? ডাউনলিঙ্কের জন্য করব। ডাউনলিঙ্ক রিসিভড পাওয়ার একটা ক্যালকুলেশন বা এস্টিমেশন করতে হবে পাওয়ারের। এখানে দেখবে যে ডেসিবেল ইউনিটটাকে ব্যবহার করা হচ্ছে, পাওয়ারটাকে সরাসরি ব্যবহার না করে ডেসিবেল ওয়াট এটা ব্যবহার করা হচ্ছে। ডেসিবেল নিলে কি হয়?
যেহেতু লগ থাকে, ধরো এই পিএনটাকে তুমি ডেসিবেলে এক্সপ্রেস করতে চাও, তাহলে রাইট সাইডে কিন্তু কে প্লাস টি প্লাস বিএন এরকমভাবে ডেসিবেলে লেখা যাবে, কারণ সেখানে লগ আছে, লগ পি ইকুয়াল টু লগ কে প্লাস লগ টি প্লাস লগ বি এরকমভাবে থাকে। সেই জন্য ডেসিবেল ইউনিটে যদি পাওয়ারটাকে এক্সপ্রেস করা হয়, বা ডিবিডব্লিউ ডেসিবেল ওয়াটেজ যদি এই ইউনিটে এক্সপ্রেস করা হয়, যেগুলো মাল্টিপ্লিকেশন থাকে সেগুলো আমি অ্যাড করে দিতে পারবো। এই একটা বিরাট সুবিধা আছে। তাহলে রিসিভড পাওয়ার, সিগন্যাল পাওয়ার এবং নয়েজ পাওয়ার, এগুলো আমাকে হিসাব করতে হবে। নয়েজটা বাদ দিতে হবে, আর যেগুলো গেইন হবে সেগুলোকে আমি যোগ করে দেব। তার মধ্যে প্রথমেই আছে ইআইআরপি, যেহেতু এই পাওয়ারটা আমরা পেয়ে যাচ্ছি। ইআইআরপি আমরা একবার দেখে নিই, ইআইআরপিটা কি। ইআইআরপিটা হচ্ছে পিটি মাল্টিপ্লাইড বাই জিটি। এটা তাহলে ডাউনলিংক রিসিভড পাওয়ারের মধ্যে চলে আসছে পিটি মাল্টিপ্লাইড বাই জিটি, এবং তার সঙ্গে শুধু ট্রান্সমিট করলে তো হবে না, এটা যেটা ট্রান্সমিট হলো সেটা, এবং এর সঙ্গে ফ্র্যাকশন কোণটা মাল্টিপ্লাই করতে হবে, যেটা রিসিভড হলো সেটা, অর্থাৎ গ্রাউন্ডে যেটা বসানো আছে অ্যান্টেনা তার গেইনটা কত সেটার উপরে ডিপেন্ড করবে। সেটা যেহেতু মাল্টিপ্লিকেশন হয়, বা ওই ইআইআরপি কে আমরা মাল্টিপ্লিকেশন করি, অর্থাৎ পিটি মাল্টিপ্লাইড বাই জিটি, এটা স্যাটেলাইট থেকে ছাড়া হলো, এর কত ফ্র্যাকশন পাওয়া গেল সেটা পেতে গেলে আমরা জিআর মাল্টিপ্লাই করব, যেটা গ্রাউন্ড অ্যান্টেনার গেন, রিসিভিং এন্ডে গেন। তাহলে যদি লগ নিই তাহলে এই জিনিসটা এর সঙ্গে প্লাস হয়ে যাবে, সেই জন্য এটাকে প্লাস করলাম। মাইনাস এলপি, এলপিটা কি? এলপিটা হচ্ছে পাথ লস, অনেকটা পাথ ট্রাভার্স করে এসেছে আর ডিস্টেন্স, তাহলে পাথ লস হলো, এই পাথ লসটা এলপি ইকুয়াল টু ডেসিবেল ইউনিটে যেহেতু এক্সপ্রেস করা হচ্ছে, তাহলে 10 log 10 4 পাই আর বাই ল্যামডা স্কোয়ার হয়। এটা পাথ লস, পাথের জন্য যে ট্রাভার্স করলে যে লসটা হয়। তারপরে হচ্ছে অ্যাটেনুয়েশন ইন অ্যাটমসফিয়ার, এটাও লস হবে, তাহলে মাইনাস এল এ। তারপরে আরেক ধরনের লস হচ্ছে লস অ্যাসোসিয়েটেড উইথ রিসিভিং অ্যান্টেনা, রিসিভিং অ্যান্টেনার মধ্যে কিছু লস হয়ে যাবে, সেই জন্য আর এ এল আর এ লেখা হচ্ছে সেই লসটাকে রিসিভিং অ্যান্টেনা, আর এ মানে রিসিভিং অ্যান্টেনা। এই জিআরটাকে যদি এক্সপ্রেস করি তাহলে 10 ডেসিবেল ইউনিটে, ডেসিবেল ওয়াটেজ, তাহলে 10 log 10 4 পাই এ, এটা এফেক্টিভ অ্যাপারচার দিলে ভালো হয়, এর আগেই বলেছি, বাই ল্যামডা স্কোয়ার, এইভাবে এক্সপ্রেস করা হয়। এই গেনের ফর্মুলাটা এখানে বসিয়ে দেওয়া হচ্ছে, আর কিছু করা হয়নি, আর জাস্ট ডেসিবেল ইউনিটে এক্সপ্রেস করার জন্য লগ বসানো হচ্ছে 10 log। এইটা হচ্ছে জিআর এর ফর্মুলা। তাহলে এই পুরোটাকে আমরা এই ইউনিটে ডিবিডব্লিউ ডেসিবেল ওয়াটেজে এক্সপ্রেস করেছি। এবার স্যাটেলাইট লিঙ্ক ডিজাইন আমরা করব ডাউনলিঙ্ক নয়েজ পাওয়ারের ক্ষেত্রে। নয়েজ পাওয়ারটা দেখে নিই, ডাউনলিঙ্ক নয়েজ পাওয়ার, নয়েজ পাওয়ারটা কি আছে দেখি কতটা আছে। পিএন ইকুয়াল টু কত ছিল? নয়েজ পাওয়ার ইকুয়াল টু কে টি, এস মানে সিস্টেম নয়েজ টেম্পারেচার অ্যাট দ্য রিসিভিং এন্ড, বি মানে নয়েজের ব্যান্ডউইথ, এটা হার্জে এক্সপ্রেস করা হয়েছে। তাহলে এখান থেকে আমরা যদি ডেসিবেলে নয়েজ পাওয়ারটাকে এক্সপ্রেস করি, এটা হবে কে প্লাস টিএস, জাস্ট অ্যাড করে দাও, যেহেতু ডেসিবেলে আমরা হিসাব করছি, বিএন, এটা আমরা কিসে করছি? ডেসিবেল ওয়াটেজে, ডিবিডব্লিউতে। তাহলে এনটা হচ্ছে ডেসিবেলে নয়েজ পাওয়ারটা কত। ডাউনলিঙ্কটার ক্যালকুলেশন হয়ে গেল। এবার আপলিঙ্ক ডিজাইন।
আপলিঙ্ক ডিজাইনটা দেখব। Uplink of a satellite circuit is where the Earth station is transmitting the data to the spacecraft and the spacecraft is receiving it. অর্থাৎ যেটা তুমি পাঠালে এবং যেটা ওই স্যাটেলাইটে রিসিভ হচ্ছে। আপলিঙ্ক ডিজাইন করার সময় কতগুলো ফ্যাক্ট তোমাকে মনে রাখতে হবে। আপলিঙ্ক ডিজাইনটা ডাউনলিঙ্কের থেকে কম ইম্পর্টেন্ট। তার কারণ কি, যে আপলিঙ্ক করার সময়ে যথেষ্ট পাওয়ার পাঠানো যায়, সেটা এর আগে আলোচনা করেছি আমি। কারণ গ্রাউন্ড স্টেশনে বসা অ্যান্টেনার ইনপুট পাওয়ার যথেষ্ট পরিমাণে দেওয়া যায়, যতটা দরকার হয়। এবং আর্থের স্টেশনে যে পাওয়ার ট্রান্সমিশনটা বসানো থাকে সেটা খুব বেশি পাওয়ারেরই দেওয়া হয়, যেটা স্যাটেলাইটে সম্ভব নয় ডিউ টু বাল্কিনেস। আপলিঙ্ক ক্যারিয়ার টু নয়েজ রেশিও আমাদের ক্যালকুলেশন করতে হবে, C/N রেশিও, এবং সেটা ট্রান্সপন্ডারে কতটা যাচ্ছে সেটা খেয়াল রাখতে হবে। কারণ ট্রান্সপন্ডারে কতটা প্রয়োজন সেই জিনিসটা ভেবেই আপলিঙ্ক ডিজাইনটা করতে হবে। এবং আপলিঙ্কের সময় খেয়াল করতে হবে কতটা রেন অ্যাটেনুয়েশন হতে পারে। যদি ট্রপিক্যাল রেনফল হয় তাহলে সেখানে তো খেয়াল করতেই হবে, ট্রপিক্যাল রিজিয়নে সবসময় রেনফল হতেই থাকে। তাহলে ইনপুটে, ট্রান্সপন্ডারের ইনপুটে কি ধরনের পাওয়ার দরকার সেটা ভেবে এই আপলিঙ্ক ডিজাইনটা করতে হবে। এবার আমরা দেখে নিই নয়েজ পাওয়ারটা ডেসিবেল ইউনিটে কত হবে, ডেসিবেল ওয়াটাজে। নয়েজ পাওয়ার ইকুয়াল টু ওই একইভাবে কে প্লাস টি এক্স পি। আমরা সিস্টেম টেম্পারেচার এখানে আগের বার এস নিয়েছি, টিএস নিয়েছি, আর এইবার নিয়েছি টিএক্সপি যেটা স্যাটেলাইটের জন্য, প্লাস বিএন ব্যান্ডউইথ ইন ডেসিবেল ওয়াটেজ। এটা নয়েজ পাওয়ার টু দ্য ট্রান্সপন্ডার। আর কতটা পাওয়ার রিসিভ হয়েছে ট্রান্সপন্ডারের ইনপুটে, ট্রান্সপন্ডারটা রাখা আছে স্যাটেলাইটের মধ্যে, এবং সেখানে কতটা পাওয়ার ইনপুট হয়েছে সেটা হচ্ছে টি আর এক্সপি পাওয়ার ইনপুট। তার মধ্যে কে কে থাকবে, ট্রান্সমিটিং পাওয়ার গ্রাউন্ডের ক্ষেত্রে, জিটি তো থাকবেই, গেইন অফ দ্য অ্যান্টেনা সিচুয়েটেড ইন দ্য গ্রাউন্ড, জিআর, এই জিআরটা কার, এটা স্যাটেলাইটের ক্ষেত্রে রিসিভিং এন্ডের গেইন, অ্যান্টেনা গেইন, এলপি পাথ লসটা নিতেই হবে, আর আরেকটা রিসিভারের জন্য যে লসটা সেটা হচ্ছে এল ইউপি। তাহলে এই গেইন আর লস এইটা দিয়ে আমাদের ডেসিবেল ইউনিটে পাওয়ার কতটা রিসিভ হলো সেটা ডেসিবেল ওয়াটেজে আমরা আপলিঙ্ক ডিজাইনটা তৈরি করে ফেললাম। ক্যারিয়ার টু নয়েজ রেশিও, এটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার। এটা আপলিঙ্কের ক্ষেত্রে এটা C/N যেটা পড়ছে আপলিঙ্কের ক্ষেত্রে সেটা হচ্ছে 10 log PR বাই KT BN। ওপরে এটা কি, কতটা পাওয়ার পেলো, আর নিচে এটা কত নয়েজ। এই ক্যারিয়ার টু নয়েজ রেশিও করা হলো এবং সেটা ডেসিবেল ইউনিটে এক্সপ্রেস করা হচ্ছে, সেটাকে বলা হচ্ছে ক্যারিয়ার টু নয়েজ রেশিও ইন ডেসিবেল। সবকিছু ডেসিবেল ইউনিটে এক্সপ্রেস করা হয়েছে। আমরা KTBN এর আগে দেখেছি, এগুলো হচ্ছে লস। এটাকে যদি ডেসিবেল ইউনিটে কেউ এক্সপ্রেস করতে চাই তাহলে PRXP, ডেসিবেল ইউনিটে যখনই চলে যাবে তখন আর রেশিও করবে না কেউ, তখন মাইনাস করবে NXP, N মানে নয়েজ। খুব বাজে করে লেখা হয়ে গেল, এটা RXP, RXP আর NXP।
এক্সপি, এটা ইন ডেসিবেল এক্সপ্রেস করা হলো। সিগন্যাল টু নয়েজ রেশিও, এখানে আর ওয়াটেজ থাকবে না, কারণ দুটো সেম টাইপের জিনিসের রেশিও করা হয়েছে, সেম ইউনিটের রেশিও করা হয়েছে, সেই জন্য ইউনিট নেই, শুধু ডেসিবেল লিখলেই হবে। তাহলে আমাদের লিঙ্ক ডিজাইনগুলো হয়ে গেল, যে লিঙ্কের জন্য কি পাওয়ার, কতটুকু পাওয়ার রিসিভ হবে আর্থ স্টেশনে বা সেটা স্যাটেলাইটের রিসিভিং এন্ডে, সেটা আমরা ক্যালকুলেশন করলাম। এটা হচ্ছে স্যাটেলাইট লিঙ্ক ডিজাইন। এবার যেটা করব সেটা হচ্ছে একটা স্যাটেলাইটকে, একটা ট্রান্সপন্ডারকে যদি কোনো একজন গ্রাউন্ড স্টেশনে থেকে সেটাকে ব্যবহার করতে চায় বা অন্য কোনো কারোর সঙ্গে কমিউনিকেশন করতে চায়, তাহলে সেকেন্ড কোনো গ্রাউন্ড স্টেশন এটাকে কি ব্যবহার করতে পারবে, একই সঙ্গে ব্যবহার করতে পারবে? যদি পারে তাহলে তার জন্য টেকনোলজিটা কি? একটা স্যাটেলাইট সেটাকে বিভিন্ন চ্যানেল দিয়ে ব্যবহার করতে হবে, বিভিন্ন চ্যানেল একই সঙ্গে ব্যবহার করবে, সাইমালটেনিয়াসলি ব্যবহার করবে। না হলে তো ধরো দুটো গ্রাউন্ড স্টেশনে যদি কমিউনিকেট করে এবং তার জন্য একটা করে স্যাটেলাইট যদি লাগে, তাহলে এত স্যাটেলাইট পাঠাতে হবে, প্রচুর খরচ হয়ে যাবে, সেক্ষেত্রে কমিউনিকেশন প্রসেসটাই জটিল হয়ে যাবে এবং পসিবল না। সেই জন্য কি করা হয়, প্রচুর লোডিং এর জন্য এবং প্রচুর ব্যবহারকারীর জন্য একাধিক গ্রাউন্ড স্টেশনের সঙ্গে একই সময়ে সাইমালটেনিয়াসলি এই স্যাটেলাইটকে ব্যবহার করতে হয় এবং স্যাটেলাইট ট্রান্সপন্ডারকে ব্যবহার করতে হয়, এবং মাল্টিপল চ্যানেলে কমিউনিকেশনটা হয়। এই টেকনিকটাকে মাল্টিপল অ্যাক্সেস টেকনিক বলে, মাল্টিপল অ্যাক্সেস টেকনিক। এই মাল্টিপল অ্যাক্সেস টেকনিক আবার 3 ধরনের হয়, আমরা তার ডিটেলসে আসছি। ধরো এখানে একটা স্যাটেলাইট রয়েছে, এবার 4টে চ্যানেলে এটাকে, 4টে চ্যানেল বা 4টে অ্যান্টেনা গ্রাউন্ড স্টেশন একই সঙ্গে এই স্যাটেলাইটের ট্রান্সপন্ডারটাকে ইউজ করবে, করে কমিউনিকেশন করবে ওয়ার্ল্ড ওয়াইড। তবে সাইমালটেনিয়াসলি কিভাবে কমিউনিকেট করবে, এটার রাস্তাটা কি? 3 ভাবে এটাকে কমিউনিকেট করা যায়। আমি 3টে পদ্ধতি এখানে পরপর বলছি। প্রথম পদ্ধতির নাম হচ্ছে এফডিএমএ বা ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস, এফডিএমএ। তারপর এটা হচ্ছে টাইম ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস বা টিডিএমএ। টিডিএমএ। আর সব থেকে অ্যাডভান্সড যে মেথড সেটা হচ্ছে কোড ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস বা সিডিএমএ। সিডিএমএ সবগুলোই মাল্টিপল অ্যাক্সেস, মানে একই সঙ্গে বা সাইমালটেনিয়াসলি অনেকগুলো চ্যানেল সিঙ্গেল স্যাটেলাইটের ট্রান্সপন্ডারকে ব্যবহার করবে, অর্থাৎ কমিউনিকেশন চালিয়ে যাবে। না হলে প্রত্যেকটা কমিউনিকেশন চ্যানেলের জন্য একটা করে স্যাটেলাইট প্রয়োজন হবে। তো এত স্যাটেলাইট তো উপরে পাঠানো যাবে না, তার লিমিটেশন আছে। সেই জন্য সিঙ্গেল স্যাটেলাইট দিয়ে প্রচুর ম্যান টু ম্যান বা বিভিন্ন গ্রাউন্ড স্টেশনে একই সঙ্গে কমিউনিকেট করা যায়। এটাই হচ্ছে মাল্টিপল অ্যাক্সেস টেকনিক। এবার এফডিএমএ তে কি করা হয়? এফডিএমএ তে যখন ট্রান্সপন্ডারটা একই সময় ব্যবহার করা হবে, সেক্ষেত্রে ওই চ্যানেলগুলো
এই যে এখানে চ্যানেলগুলো দেখতে পাচ্ছ, এখানে এই একটা চ্যানেল, এই একটা চ্যানেল, এই একটা চ্যানেল, বা এটা একটা চ্যানেল, এই চ্যানেলগুলো আলাদা ফ্রিকোয়েন্সিগুলোকে ব্যবহার করবে, যার ফলে একটার উপর অন্যটা সুপারপোজ করার কোনো ব্যবস্থা বা ব্যাপার এখানে থাকবে না, এবং ট্রান্সপন্ডার সেগুলোকে সাইমালটেনিয়াসলি হ্যান্ডেল করবে। তাহলে প্রত্যেকের নিজস্ব ফ্রিকোয়েন্সি স্লট থাকবে, এবং নিজস্ব ফ্রিকোয়েন্সি স্লট থাকার জন্য তারা সুপারপোজ করবে না, এবং মাল্টিপ্লি তারা অ্যাক্সেস করতে পারবে বিভিন্ন ফ্রিকোয়েন্সি ডিভিশনে। এবং এই মেথডটা খুব স্ট্রেট ফরওয়ার্ড। কিন্তু এই মেথডের মেন ড্রব্যাক যেটা, প্রচুর ধরনের ফ্রিকোয়েন্সি রেঞ্জ অনেক বেশি করতে হবে, এবং তাতে ফ্রিকোয়েন্সি অ্যালোকেশন শেষ হয়ে যেতে পারে। সেজন্য এটার একটা ড্রব্যাক রয়েছে। এবং হার্ডওয়্যারে বিভিন্ন রকমের ফিল্টার লাগিয়ে রাখতে হবে, যাতে কিনা বিভিন্ন ফ্রিকোয়েন্সি চ্যানেল এই ট্রান্সপন্ডারটা ঠিকঠাকভাবে সিগন্যালগুলোকে চ্যানেলে ভাগ করে দিতে পারে। এটা না করে অন্য একটা ওয়ে হচ্ছে, এই চ্যানেলগুলো এরকমও করতে পারে, টাইম ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস করতে পারে, যেখানে টাইম স্লট আলাদা আলাদা থাকবে, প্রত্যেকটা টাইম স্লট সেখানে আলাদা থাকবে। এই ফিগারটায় সেটা বোঝানো হয়েছে, যে একটা টাইম ফ্রেমকে দেখো ভাগ করা হয়েছে। ধরো চারটে চ্যানেল এখানে এ, আর, সি, পি, এইভাবে বোঝানো হয়েছে। প্রথমে A1, R1, C1 আর B1, এই চারটে সিগন্যাল এখানে পাঠানো হয়েছে, এবং এই চারটে সিগন্যালের মধ্যে কোনটা আগে গেছে, দেখো R1টাকে এগোনো আছে, তারপরে দেখো নিয়ারেস্ট স্যাটেলাইটের হচ্ছে A1, তারপরে ডিস্টেন্সটা হচ্ছে B1, তারপরে সব থেকে লাস্টে C1 আসছে। সেরকম ভাবে দেখো এই টাইম স্লট একে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। প্রথমে R1 এর সিগন্যালটা স্লটটা গেল, একটা ওয়েভ চলে গেল, তারপরে A1, তারপরে B1, তারপরে C1, এবং নির্দিষ্ট গ্যাপে গ্যাপে এখানে A1 এর পরে A2 যাবে, তারপরে A3 যাবে, ওই সেম গ্যাপে R1 এর পরে R2 যাবে, R1 এর পরে R2 ইনফরমেশন, তারপরে R3 ইনফরমেশন, এরকম ভাবে ওয়েভগুলো যাচ্ছে। একই ব্যাপারটা প্রযোজ্য হচ্ছে C1 এর পরে, C1 চলে গেল, তার নির্দিষ্ট টাইম পরে যে টাইম ডিভিশনটা এখানে করা হবে, ধরো সেটা ডেল্টা টি, সেই ডেল্টা টি পরে C2 গেছে। তারপরে ফোর্থ সিস্টেমের ক্ষেত্রে ট্রান্সপন্ডার যখন এই অ্যান্টেনাটা ব্যবহার করছে, তখন সেখান থেকে B1 পাঠানো হয়েছে, এবং B1 এর ডেল্টা টি টাইম পরে, টাইম স্লট পরে B2 পাঠানো হয়েছে। কিন্তু এখানে কোনো সিগন্যালই একই সঙ্গে গিয়ে পৌঁছায়নি। ফ্রেমের দিকে দেখো, একটা সিঙ্গেল ফ্রেম কমপ্লিট হয়ে যাচ্ছে চারটে নিয়ে, তাহলে চারটে স্লটে টাইমটাকে ভাগ করে নেওয়া হচ্ছে। R1, A1, B1, C1, এটা টাইম, একটা ওয়ান টাইম পিরিয়ড এটা কমপ্লিট হয়ে গেল। তারপরে সেকেন্ড ওয়েভের মধ্যে আবার এখান থেকে চারটে করে চলে আসছে, ভুলবো এখানে দাগটা ভুল দিলাম, R2, A2, B2, C2, এভাবে চলে যাচ্ছে। তারপরে আবার R3, A3, B3, C3, এরকম ভাবে যাবে। তাহলে এরভাবে যতগুলো চ্যানেল থাকবে ততগুলো করে একটা নির্দিষ্ট ফ্রেমকে ভেঙে ফেলতে হবে টাইম স্লটে, এবং সেই টাইম স্লট যদি এই ট্রান্সপন্ডার এবং রেফারেন্স স্টেশনগুলো মেনটেন করতে পারে, তাহলে এই টিডিএমএ সিস্টেমটা এস্টাবলিশ করা যাবে, এবং এরকম ভাবে মাল্টিপল অ্যাক্সেস করা যেতে পারে। এই টিডিএমএ ব্যাপারটা খুব সিম্পল, এবং এটা খুব মানে এর জন্য যে ইকুইপমেন্ট দরকার হয় সেগুলো খুব কঠিন নয়, সহজ ধরনের ইকুইপমেন্ট বা ইলেকট্রনিক সার্কিট এটা প্রয়োজন হয়, তার মধ্যে কমপ্লেক্সিটি বেশি থাকে না, সেই জন্য এগুলো খুব ভালো। কিন্তু কোনো কারণে দুটো সিগন্যাল যদি একসঙ্গে চলে আসে, বা একই সঙ্গে যদি দুটো বাস্ট চলে আসে, এগুলোকে বাস্ট বলা হয়, এই যে A2, A3, এগুলোকে, যেগুলো নির্দিষ্ট সময় পরপর একটা করে সিগন্যাল যাচ্ছে এবং তার মধ্যে ইনফরমেশন নিয়ে যাচ্ছে ক্যারিয়ারগুলো,
এই বাস্ট যদি একই টাইমে চলে আসে তাহলে সুপারপজিশনের ব্যাপার এখানে থাকবে এবং টিডিএম এ ঠিকঠাকভাবে কাজ করতে পারবে না। তাহলে এই ধরনের কলিশন, এই বাস্টের যে কলিশন বা একই টাইমে চলে আসা, এই ব্যাপারটাকে দূর করতে হবে। এই দূর করার জন্য সব থেকে ভালো উপায় সেটা হচ্ছে সিডিএমএ বা কোড ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস। এখানে টাইম স্লটে ভাগ করার দরকার নেই আলাদা করে। কি করতে হবে, সবাই একসঙ্গেই সিগন্যাল পাঠিয়ে দিক এবং স্যাটেলাইট থেকেও গ্রাউন্ডে যে স্যাটেলাইট অ্যান্টেনাগুলো আছে তার দিকেও একই সময়ে ট্রান্সপন্ডার সিগন্যালগুলো পাঠিয়ে দেবে, কিন্তু প্রত্যেকটা সিগন্যালে কোডিং করা থাকবে, যে কোডিংটা প্রত্যেকটা গ্রাউন্ড অ্যান্টেনাতেও বা স্টেশনেও থাকবে এবং সেটা কি হিসাবে ব্যবহার হবে বা চাবি হিসাবে ব্যবহার হবে। অর্থাৎ ওই কিটা যার রয়েছে সেই একমাত্র ওই পার্টিকুলার ওয়েবটাকে অ্যাক্সেস করতে পারবে এবং সেখান থেকে ইনফরমেশন ডিকোড করতে পারবে। এই কোডটা যখন জেনারেট হবে সিস্টেমে বা ট্রান্সপন্ডারের মধ্যে, তখন সেটা যথেষ্ট হাই রেটে বা খুব তাড়াতাড়ি জেনারেট হবে এবং এই সিস্টেমটাকে এস্টাবলিশ করতে গেলে ব্যান্ডউইডটাকে যথেষ্ট বড় করে নিতে হবে। ব্যান্ডউইডটাকে বড় না করলে এই সিস্টেমটাকে এস্টাবলিশ কোড ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস করা যাবে না। যেহেতু কোডিং করার জন্য মানে ক্যারিয়ারের মধ্যে কোডিং করে এই কিগুলোকে ঢুকিয়ে দেওয়া হয়, সেই জন্য স্পেকট্রামের যে ব্যান্ডউইথ সেটাকে অনেকটা বাড়িয়ে মাল্টিপল চ্যানেলকে একই সঙ্গে অ্যাক্সেস করতে পারবে ওই ট্রান্সপন্ডারটা, অথবা ট্রান্সপন্ডারটা কমিউনিকেট করতে পারবে গ্রাউন্ডে যে স্টেশনসগুলো আছে তার সঙ্গে। সেজন্য এটাকে স্পেকট্রাম টেকনিকও বলা হয় এবং এর নাম স্পেকট্রাম মাল্টিপল অ্যাক্সেস। এই টেকনিকটা একটু জটিল হলেও এই টেকনিকটাই সব থেকে অ্যাডভান্স টেকনিক, যে টেকনিকে বিভিন্ন ফ্রিকোয়েন্সিতে কমিউনিকেট করতে হচ্ছে না এবং বিভিন্ন টাইমেও কমিউনিকেট করতে হচ্ছে না। সেম টাইমে শুধুমাত্র নির্দিষ্ট কোডিং করার জন্য নির্দিষ্ট স্টেশন সেই কি থাকার জন্য তার ইনফরমেশন যেগুলো আসবে সেগুলো ডিকোড করতে পারবে। শুধুমাত্র একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে ব্যান্ডউইথটাকে অনেকটা বড় করে নিতে হবে, স্পেকট্রাম ব্যান্ডউইথটাকে স্প্রেড করে দিতে হবে এবং তার জন্য পাওয়ারটাও কিন্তু কমে যাবে। তুমি যদি ব্যান্ডউইথটাকে সিঙ্গেল ব্যান্ডউইথটা এরকম বড় করে দাও, পাওয়ার গেনটা সেখানে কমে যাবে। এটাকে বলা হয় স্পেকট্রাম টেকনিক। এবং এখানে কোনো কলিশনের ব্যাপার থাকবে না বা সুপারপজিশনের ব্যাপার থাকবে না এবং ক্রস টকের ব্যাপার থাকবে না স্পেকট্রাম টেকনিকে। এর অ্যাডভান্টেজগুলো হচ্ছে এই একটাই এখানে ডিসঅ্যাডভান্টেজ, সেটা হচ্ছে এর যে টেকনিকটা সেটা আগের টেকনিকগুলোর থেকে কমপ্লেক্স, জটিল একটা টেকনিক। কিন্তু একবার যদি ইমপ্লিমেন্টেশন হয়ে যায় সেক্ষেত্রে আর কোনো প্রবলেম হবে না। এক্ষেত্রে কি করেছে, স্প্রেডিং করে দেওয়া হয়েছে। এই যে দেখতে পাচ্ছ এটা একটা ব্যান্ডউইথ, সেই ব্যান্ডউইথটাকে আরো হাই ব্যান্ডউইথ করা হয়েছে, স্প্রেড করে দেওয়া হয়েছে যাতে কিনা কোডিং করতে সুবিধা হয়। এখানে বলা হয়েছে বেসিক ব্যান্ডউইথ রিকোয়ারমেন্ট ফর ট্রান্সমিশন অফ ইউজার ডাটা। এইটুকু ব্যান্ডউইথ দরকার হয়, কিন্তু সেখানে যদি 4 জন ইউজার একসঙ্গে ব্যবহার করতে চায় তাহলে তার ব্যান্ডউইথটাকে কি করতে হচ্ছে, বাড়াতে হচ্ছে। ছোটকে দেখো এখানে বড় করে দিয়েছে, লম্বা করে দিয়েছে। যদি মানে নাম্বার অফ ইউজার কে হয় তাহলে ব্যান্ডউইথটাকে কে টাইমস বাড়াতে হবে, একজনের যা হবে তার থেকে কে গুণ বাড়াতে হবে ব্যান্ডউইথকে। আফটার অল থ্যাংক ইউ, তোমরা ধৈর্য ধরে শুনেছো।